হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আমার খুব সুন্দর একটা সময় কাটতেছে, বুঝছো। আমি একটু আজকে গেছিলাম বাইরে, ঘুরতে গেছিলাম আর কি। অনেকদিন পর বাইরে থেকে ঘুরে টুরে আসলাম। আমিও আজকে একটু মানে ফ্রেশ ফ্রেশ আছি আর কি, বুঝছো। আমার আজকে মানে খুব একটু চিল মুডে আছি। তো আশা করি তোমরা চিল মুডে থাকো সবসময়। তো তোমাদের যে প্রবলেম ছিল যে ভাইয়া ইয়া করেন, ওই যে ওটাকে কি বল, যে ভাই এমসিকিউ সলভিং ক্লাস লাগবে, তো তোমাদের জন্য আজকে এমসিকিউ সলভিং ক্লাসই নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তোমাদের জন্য আজকে এমসিকিউ সলভিং ক্লাসই নিয়ে আসছি। আচ্ছা, গুড, ভেরি গুড। ওকে, এখন ওই যে ওটাকে কি বলে, যে আমি একটু ইয়া করি, ওটাকে জানি কি বলে, যে সব জায়গায় শেয়ার করে দেই। তোমরা যে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এমসিকিউ সলভিং ক্লাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকে কিন্তু আমরা দেখবো যে তোমাদেরকে লাস্ট দিন কিন্তু তোমাদের পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল। লাস্ট দিন তোমাদের পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল, সবাই ক্লাসে অ্যাক্টিভ ছিল শেষ পর্যন্ত। হ্যাঁ, সবাই অনেক অ্যাক্টিভ ছিল ক্লাসে। এন্ড হইতেছে যে অনেক ভালো করছো তোমরা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, তোমাদের এই এরকমই করবো আসলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইটাই আসলে আমরা চাই সবাই, বুঝছো না? এই হলো কাহিনী আর কি। বুঝতে পারছো? আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো আমি কি বলছি। হ্যাঁ, এই হলো কাহিনী। তো আজকে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা খুব ভালো হবে আশা করতেছি। হ্যাঁ, তো দেখা যাক আজকে ক্লাসে কে কত ভালো করতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি স্যার আমার বাকি গ্রুপগুলো তো শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। ঠিক আছে, এই শেয়ার করা তোমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? কি শেয়ার করার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? হ্যাঁ, আমরা যেখানে ফ্রিতে ক্লাস নিচ্ছি, তো তোমাদের বন্ধুকে জানাই দিবা, রাইট? তাহলে তো কত সুন্দর হবে। হুম, আচ্ছা, ওকে। আমি আমার ইয়াগুলো তো একটু শেয়ার করে দিই, দাঁড়াও, গ্রুপগুলো তো শেয়ার করে দেই। আহ, উম, আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো ওই যে অনেকে আমাকে জিজ্ঞেস করো ভাইয়া আর ডিটেইলস ক্লাসগুলো কোথায় পাবো। হ্যাঁ, আমাদের যে অ্যাপটা আছে, আমাদের এমার্জেন্সি যে অ্যাপ আছে, আমাদের ওই অ্যাপে কিন্তু তোমার ডিটেইলস ক্লাসগুলো সব তোমরা পাবা, বুঝতে পারছো? যে অ্যাপে যাওয়ার পরে ওখানে আমি ক্লাস শেষেও দেখাই দিব না, এর আগেও তো দেখাইছি। তোমার তুমি অ্যাপে যাওয়ার পরেই তুমি ওইখানে দেখবা যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে, চ্যাপ্টার ওয়াইজ লেকচার আছে। এবং আমাদের যে এক্সাম গুলো হয়, এক্সাম গুলো কিন্তু অ্যাপেই হয়, অন্য কোথাও হয় না। ঠিক আছে, আমি ক্লাস শেষে ফোন দিয়ে দেখাই দিব না, ক্লাস শেষে ফোনে দেখাই দিব না যে কিভাবে আসলে অ্যাপের ক্লাস গুলো তোমরা দেখবা। হ্যাঁ, কিভাবে পরীক্ষাগুলো দিবা, ওইটা আমি ক্লাস শেষে দেখাই দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমার যেটা মনে হয় সেটা হলো আমরা সময় নষ্ট না করি, কারণ আজকে অনেকগুলা প্রবলেম সলভ করতে হবে এবং সলভ করতে কিন্তু বেশ টাইম লাগবে। ঠিক আছে, তো তাহলে আমরা টাইম নষ্ট না করে বিসমিল্লাহ বলে শুরু করে দিই স্যার। ঠিক আছে, আচ্ছা ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি আমি। ওকে, ভেরি গুড। আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পারতেছো। তো প্রথমে তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমার স্ক্রিন দেখতে পারতেছো কিনা। তোমরা সবার আগে আমাকে একটু জানাও যে আমার স্ক্রিনটা দেখা যাইতেছে কি না। কুইক কুইক কুইক, আমরা এখন ক্লাস শুরু করে দিব। আজকে বেশ ভালো ভালো এমসিকিউ সলভ করবো, পরীক্ষা আসার মতো। এখান থেকে তোমার 4-5টা কমন পাবাই আশা করতেছি। ঠিক আছে, আমাকে তুমি একটু জলদি জলদি বলো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কি না। কুইক, স্ক্রিন দেখা যায় কিনা, কুইক বলো। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ জি ভাই, দিছে, গুড, ভেরি গুড। ওকে, তো আমাদের আজকে ফার্স্ট এমসিকিউ, এগুলো এগুলো খুব খুব ইজি আসলে। হ্যাঁ, আমরা আসলে ইজি গুলা দিয়ে একটু যাবো, আর এগুলো আমরা যে এমসিকিউ গুলো সলভ করব সবগুলো কিন্তু বোর্ডে আসে এমসিকিউ। ঠিক আছে, তো এই কারণে কিন্তু খুব ভালো মতো পারতে হবে। হ্যাঁ, আচ্ছা গুড, ভেরি গুড। তো দেখো, ফার্স্ট এমসিকিউ বিশুদ্ধ পানিতে এইচ প্লাস এর মান কত? বিশুদ্ধ পানিতে এইচ প্লাস এর মান কত, এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। এটা কি? এটা হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এই যে বিশুদ্ধ পানিতে আমার এইচ প্লাস এর মান কত। সো এগুলা ডিরেক্টলি আমি আনসার দেওয়ার সিস্টেমও কিন্তু আমি তোমাদেরকে বলতেছি। ঠিক আছে, তোমার ওই যে ওটাকে কি বলে, আচ্ছা ভাইয়া, নিচের লেখার জন্য কেমন জানি লাগতেছে। আচ্ছা, নিচের লেখাটা আসলে এটা আমি দেখবো না, নিচের লেখা আসলে কি করা যায়। আর আমি তো এমসিকিউ আনসার দেওয়ার সিস্টেম তোমাদেরকে বলছি যে একের এ, একের বি, একের সি, একের ডি, এভাবে আনসার দিতে হবে, রাইট? এটা তোমরা জানোই সবাই, শুধু সি সি বললে কিন্তু হবে না।
ঠিক আছে, নিয়ম তোমাদেরকে বলাই আছে আগে থেকে, কিভাবে বলতে হবে, একের এ, একের বি, একের সি, একের ডি, এভাবে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি। তো দেখো আমাদের ফার্স্ট হচ্ছে বিশুদ্ধ পানিতে এইচ প্লাস এর মান কত, এটা তো স্যার আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট স্যার, তোমাদের একটা মিনিট সময় নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অনেক আনসার দিছো। এই যে সবার আগে এটা আনসার দিছো কে, সবার আগে হচ্ছে দেখলাম যে আবরার নাইম আনসার দিছো। হ্যাঁ, আবরার নাইম, আব্দুর রহমান খান, মেলভিন হক, মহিদুল ইসলাম, সাইদ সজীব, ওরা হচ্ছে সবার আগে আনসার দিছে। গুড, ভেরি গুড। হ্যাঁ, তোমাদের কথা একদম ঠিক। 10⁻⁻7 বিশুদ্ধ পানিতে কি হয়, আমাদের বিশুদ্ধ পানিতে, তোমার বিশুদ্ধ পানিতে, হ্যাঁ বিশুদ্ধ পানিতে আমার এইচ প্লাস এর ঘনমাত্রা, এইচ প্লাস এর ঘনমাত্রা হচ্ছে তোমার 10⁻7 মোল পার লিটার, এটা আমরা জানি। এন্ড OH মাইনাস এর ঘনমাত্রা বিশুদ্ধ পানিতে, OH মাইনাস এর ঘনমাত্রা হচ্ছে 10⁻7 মোল পার লিটার। কি বলছি বুঝতে পারছো? এন্ড তোমার এটা অ্যাসিড হোক বা ক্ষার হোক, যাই হোক না কেন, সবগুলাতেই তোমার যে কোনো একটা দ্রবণ, যে কোনো দ্রবণের জন্য H প্লাস এবং OH মাইনাস এর গুণফল 10⁻⁻14 হবেই। কি বলছি বুঝতে পারছো? যে ধরনের দ্রবণই হোক না কেন, অ্যাসিডীয় দ্রবণ হোক বা ক্ষারীয় দ্রবণ হোক, আমার H প্লাস এবং OH মাইনাস এর গুণফল 10⁻⁻14 হবে নরমাল টেম্পারেচারে। ধরো কথার কথা, যদি আমার H প্লাস এর পরিমাণ যদি 10⁻5 হয়, তাহলে OH মাইনাস এর পরিমাণ কত হবে? OH মাইনাস এর পরিমাণ হবে 10⁻9, যাতে এদেরকে গুণ করলে আমার 10⁻⁻14 আসে। মানে H প্লাস এবং OH মাইনাস গুণ করলে 10⁻⁻14 আসতেই হবে, আসবেই, কোনো ভুল নাই, কোনো মিস নাই, আসতেই হবে। এইটুকু বুঝতে পারছো কিনা বলো, এইটুকু বুঝা গেছে কিনা বলো, এইটুকু বুঝতে পারছো কিনা বলো, এইটুকু বুঝতে পারছো কিনা বলো, এইটুকু বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ ক্লিয়ার, গুড, ভেরি গুড। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা গুড। আচ্ছা, এবং আরেকটা জিনিস, এই যে আমাদের এই চ্যাপ্টারে আমার একটা নোট আছে বুঝছো, মানে নোট বলতে খুব বিস্তারিত নোট না, নোট বলতে মানে এই চ্যাপ্টারে কোন কোন টপিক গুলো আছে, প্রতি টপিক থেকে একটা করে কোশ্চেন বা দুটা করে কোশ্চেন আর কি। হ্যাঁ, মানে পরীক্ষার আগে দেখে যাওয়ার জন্য, পরীক্ষার লাস্ট আধা ঘন্টায় রিভিশন দেওয়ার জন্য আমি হচ্ছে অধ্যায় 4 থেকে নোট বানাইছিলাম আর কি। ঠিক আছে, মোটামুটি ধরো যে তোমার 15-16 পেজ, একটু চোখ গুলা গেলেই হয় আর কি। হ্যাঁ, ওই নোটটা আমি দেখি তোমাদেরকে আজকে ক্লাস শেষে পারলে দিয়ে দিব না। হ্যাঁ, তাহলে ধরো তোমরা জাস্ট দেখে গেলা পরীক্ষার আগে, তাইলে হবে। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই, সময় নষ্ট না করি। 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত? এগুলা ইজি ইজি কোশ্চেন দিছি শুরুতে কয়েকটা, কুইক বলো কত হবে, কুইক কুইক কুইক। 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত? ফাস্ট বলেন স্যার, কুইক 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 বলে ফেলো কয়েকজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ দেখো, 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত? হ্যাঁ, তাসিরুল ইসলাম ভুল আনসার দিছো। তোমার জিরো কেন হবে? পানির তো পিএইচ জিরো হবে না কখনোই। আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে তোমার কত, মনে রাখবা 7। ঠিক আছে, আমাদের বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7। যদি 7 থেকে বেশি হয় তাহলে আমরা ওটাকে কি বলি, ক্ষার বলি অথবা বেস বলি। আর যদি 7 থেকে ছোট হয় তাহলে আমরা ওটাকে কি বলি, আমরা হচ্ছে ওটাকে অ্যাসিড বলি। কি বলছি বুঝতে পারছো? এই হলো কাহিনী। গুড, ভেরি গুড। নেক্সট, তারপরে যাই। 3 নাম্বার, কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা দেখি কে পারো। মানে আমার দেখো, এ নাম্বার অপশনে কি হইছে, লিকুইড থেকে গ্যাস হইছে। বি তে কি হইছে, গ্যাস থেকে লিকুইড হইছে। সি তে কি হইছে, সলিড থেকে লিকুইড হইছে। আর ডি নম্বরে কি হইছে, সলিড থেকে গ্যাস হইছে। কোন পরিবর্তনটা তাপ উৎপাদী? কোন পরিবর্তনটা তাপ উৎপাদী? ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং কোশ্চেন। আমি দেখি এটা কে পারে, দেখি এটা তোমাদের মধ্যে কে পারে। ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন স্যার। ঠিক আছে, তোমাদের মধ্যে কে পারে আমি দেখবো। কুইক আনসার দাও, আর 5 সেকেন্ড, বেশি টাইম দেওয়া যাবে না। এগুলো ইজি ইজি স্যার, এগুলোর পিছিয়ে এত টাইম নষ্ট করলে হবে না। ঠিক আছে, এগুলোর পিছিয়ে এত টাইম নষ্ট করা যাবে না। আচ্ছা, এই যে এখানে স্যার তোমাদের একটা কনফিউশন আছে রে, আমি বুঝতে পারছি অনেকের অনেক কনফিউশন। আমি 3 ধরনের আনসার পাইছি। কেউ কেউ বলছো ভাইয়া এ কারেক্ট, কেউ কেউ বলছো ভাইয়া বি কারেক্ট, আর কেউ কেউ বলছো ভাইয়া সি কারেক্ট। হ্যাঁ, কেউ বলছো এ কারেক্ট, কেউ বলছো বি কারেক্ট, কেউ বলছো সি কারেক্ট, এরকম একটা অবস্থা আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি তো তোমাদেরকে বেসিক থেকে আসি, আসলে একটু 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 মানে বেসিক থেকে আসতে হবে। আমার দেখো, তাপ উৎপাদী মানে কি?
তোমরা আমাকে খালি এইটুকু জলদি কমেন্টে জানাও, তাপ উৎপাদী বিক্রিয়া বলতে আসলে কি বোঝায় আর তাপহারী বিক্রিয়া বলতে কি বোঝায়। এই বেসিক কনসেপ্টটা থাকলে এই এমসিকিউ তুমি পারবে না, পারবে না। এটা কিন্তু খুবই বেসিক একটা এমসিকিউ। তুমি তো আমাকে এইটুকু বলো তাপ উৎপাদী মানে কি বোঝায়, তাপ হারি মানে কি বোঝায়। ভাইয়া ব্যাপারটা হচ্ছে এমনি বাহুল, হ্যাঁ তোমার পিএইচ এর মান 7 থেকে কম হলে ওটাকে আমরা অ্যাসিড বলবো, ঠিক আছে। আচ্ছা ওকে। তো এখন ওই যে ওটাকে কি বলে, যে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে তোমার যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, কি হয়, আমার তাপ উৎপন্ন হয়, আমার তাপ উৎপন্ন হয়। আর তাপহারী বিক্রিয়া কি, তাপহারী বিক্রিয়া হলো তোমার যেখানে আমার কি হয়, তাপ ছেড়ে দেয়। আমার তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া হলো তাপ ছেড়ে তোমার হচ্ছে ওই যে তাপ উৎপন্ন হয়। আর তাপহারী বিক্রিয়া মানে তাপ শোষণ করে। তাপহারী বিক্রিয়া মানে কি, যেখানে আমার তাপ শোষিত হয়, তাপ শোষিত হয়, ঠিক আছে। আচ্ছা এইটুকু বুঝতে পারছো কিনা বলো, এইটুকু বুঝতে পারছো কিনা। আমার তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়, তাপ উৎপন্ন হয়, উৎপন্ন হয়, কি হয়, আমার তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। আর তাপহারী বিক্রিয়াতে কি হয়, তাপ শোষিত হয়। এখন একটা জিনিস খেয়াল করো, ঠান্ডা মাথায় বুঝবা, আস্তে আস্তে বুঝাবো, একবারই বুঝাবো, একবারই বুঝবা, ঠিক আছে। আচ্ছা তো এখন ধরো আমার প্রথমে পানি লিকুইড মানে কি, নরমাল পানি, আর পানি গ্যাস মানে কি, বাষ্প। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি যখন লিকুইড থেকে গ্যাস বানাও, মানে ধরো নরমাল পানি আছে, নরমাল 1 বোতল পানি আছে, ওইটারে গ্যাস বানাবা, তাহলে তোমার কি তাপ দেওয়া লাগবে নাকি ওই পাত্র থেকে তাপ বের হয়ে আসবে, বুঝো কিন্তু। আমরা ধরো তুমি গোসল করবা শীতকাল, হ্যাঁ, এখন আমরা তো গোসলকালে কি শীতকালে কি করি, পানি গরম করি। তোমার হচ্ছে আমরা কল থেকে এই যে তোমার 1 পাতিল পানি নেই, ওইটা হচ্ছে চুলায় দেই। দেন কি হয়, আমরা অ্যাকচুয়ালি পাত্রের মধ্যে তাপ দেই, অথবা পাত্রটা তাপ শোষণ করে। আমি যে পাতিলে পানি দিছি, ওই পাতিলটা হচ্ছে তাপ শোষণ করে। তাপ শোষণ করে কি হয়, আমার পানি আস্তে আস্তে গরম হয়ে ফুটতে শুরু করে, ফুটতে ফুটতে বাষ্প হয়ে যায়। তো তার মানে এইখানে আমার কি হচ্ছে, তোমার তাপ লাগতেছে বা তাপ শোষণ করতেছে। কারণ তাপ শোষণ না করলে আমার কোনোদিনই লিকুইড গ্যাস হবে না। এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো, এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো। তুমি যদি তাপ শোষণ না করো, লিকুইড জীবনেও গ্যাস হবে না। আবার এখানে দেখো, H2O সলিড মানে কি, বরফ, বরফ তাপ শোষণ করবে, বরফ তাপ শোষণ করে পানি হবে বা লিকুইড হবে। তো এখানেও আবার কি হচ্ছে, এখানেও আবার হচ্ছে শোষণ। আবার দেখো সলিড থেকে গ্যাস মানে কি, বরফ থেকে বাষ্প। অবশ্যই তোমার একটা বরফ ছিল, বরফ তাপ শোষণ করে পানি হবে, আলো তাপ শোষণ করে কি হবে, গ্যাস হবে। এইখানেও শোষণ, মানে কি, ওকে আমার তাপ দেওয়া লাগবে, তাপ না দিলে এই জিনিসগুলো হবে না। কিন্তু এখানে দেখো গ্যাস থেকে লিকুইড, তুমি যখন গ্যাস থেকে লিকুইড বানাবা তখন ঘনীভবন হবে, ঘনীভবন। ঘনীভবন প্রক্রিয়া কি হয়, তোমার হচ্ছে তুমি হচ্ছে পাত্রে, তুমি হচ্ছে একটু পাত্রের মধ্যে হাত দিবা, তুমি দেখবো তোমার আর তাপ দেওয়া লাগতেছে না, আরো তাপ উল্টা উৎপন্ন হচ্ছে। তো এইখানে আমার তাপ উৎপন্ন হবে, এই যে 2 নাম্বার বিক্রিয়াতে। 2 নাম্বার বিক্রিয়াতে কি হবে, আমার তাপ উৎপন্ন হবে। দেখো বুঝছো কিনা, এইটুকু বুঝতে পারছো কিনা, আনসার হবে বি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ফর ইওর এক্সাম, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ফর ইওর এক্সাম। কি বুঝতে পারছো কি বলছে, এইভাবে চিন্তা করবা। আমি যখন কাউকে তাপ দেই, তাপ দেই কেন, কারণ তাপ শোষণ করে। আমরা কাকে খাইতে দেই, যে খাবার খেয়ে ফেলে। আমরা কাকে তাপ দেই, যে তাপ শোষণ করে। আমরা যাকে তাপ দিব মনে করবো ওখানে তাপ হারি কিছুটা ঘটতেছে, আর যাকে তাপ দেওয়া লাগে না মনে করবো ওখানে তাপ উৎপন্ন হইতেছে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, সবাই বুঝছো কিনা, সবাই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আমি কি বললাম, এই যে আমার ধরো তোমার এই লিকুইড থেকে গ্যাস বানাইতে, অথবা সলিড থেকে লিকুইড বানাইতে, অথবা সলিড থেকে গ্যাস বানাইতে আমার কি করা লাগে, তাপ দেওয়া লাগে, পাত্রকে তাপ দেওয়া লাগে। যেহেতু দেওয়া লাগতেছে, পাত্র তাপ শোষণ করতেছে, এই তাপ শোষণটাই হচ্ছে তাপহারী প্রক্রিয়া। আর এইখানে গ্যাস থেকে যখন লিকুইড বানাই, আমাকে আলাদা করে কোনো তাপ দেওয়া লাগে না, ওটা তাপ উৎপন্ন হয়। এটাকে আমরা বলি তাপ উৎপাদী প্রক্রিয়া। কি বুঝতে পারছো, ভেরি ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা ওকে গুড, ভেরি গুড। নেক্সট 4 নাম্বার, 1% কস্টিক সোডা দ্রবণের পিএইচ কত, 1% NaOH দ্রবণের পিএইচ কত, কুইক। কে কে সঠিক উত্তর বলছে এটা তো দেখাই যাবে, সবাই তো জানে কে কে সঠিক উত্তর বলছে। হ্যাঁ আনসার দিবা হবে 4 এর A, 4 এর B, 4 এর C অথবা 4 এর D, এই সিস্টেমে আনসার দিবা, ঠিক আছে।
হ্যাঁ, গুড। বুঝছো, আজকে হচ্ছে তোমার গেছিলাম কোথায়, বেইলি রোড গেছিলাম বুঝছো। বেইলি রোড যাওয়ার পরে বৃষ্টি নামছে। তো এখন হইতেছে ওই যে ওটাকে কি বলে, যে আমার তখন তাহসানের কথা মনে পড়ে গেছে। তাহসানের কথা হচ্ছে বেইলি রোডের বৃষ্টি হচ্ছে একটা অন্য লেভেলের বৃষ্টি। আমার ঠান্ডা লেগে যায় নাকি আবার ওই বেইলি রোডের বৃষ্টিতে ভিজা। এবং 1% কস্টিক সোডা দ্রবণের পেজ কত, দেখি কে কে পারে। সবাই বলছো ভাইয়া 4 এর ডি হবে, 4 এর ডি। গুড, অত্যন্ত। এটা হচ্ছে দেখি আমরা, এখানে দেখো আমাদের আসলে 1% বলছে, তো আমাকে আমার প্রথম কাজ হচ্ছে কি বের করা বলতো, ঘনমাত্রা বের করা। কি বের করা, ঘনমাত্রা বের করা। আমরা জানি তোমার যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকলে মোলারিটিতে নেওয়ার শর্টকাট সূত্র কি, পার্সেন্টেজ দেওয়া থাকলে মোলারিটিতে নেওয়ার শর্টকাট সূত্র হচ্ছে 10p ডিভাইডেড বাই এম। 10p ডিভাইডেড বাই এম, যেখানে p মানে কি, p মানে বোঝায় কত পার্সেন্ট, 1% ডিভাইডেড বাই এম মানে হলো মোল সংখ্যা। ঠিক আছে, সরি মোল সংখ্যা কি বলি, এম মানে হলো আণবিক ভর, এখানে এম মানে কি আণবিক ভর। কস্টিক সোডার আণবিক ভর কত, 40। তো এখানে কত চলে আসে, 0.25 মোলার, 0.25 মোলার। তাহলে দেখো আমার কস্টিক সোডা কি, এইটা হচ্ছে একটা ক্ষার। ক্ষারের কিন্তু শুরুতে পিএইচ হয় না, ক্ষারের কি হয়, ক্ষারের হচ্ছে পিওএইচ হয়। ঠিক আছে, ক্ষারের পিওএইচ কত, লগ ওএইচ মাইনাস, এখানে আমার ইয়া কত, এটা ঘনমাত্রা কত, 0.25। ঠিক আছে, যদি তুমি ঠিকঠাক মতো ক্যালকুলেশন করো, আমি চলো ক্যালকুলেশন করে দেখি কি আসে, মাইনাস লগ 0.25, তাহলে তুমি দেখবা 0.6 চলে আসে। কিন্তু আমার কি লাগবে, আমাকে প্রশ্ন চাইছে পিএইচ, pH is equal to 14 minus POH is equal to 14 minus 0.6 is equal to 13.4। এই যে স্যার, এইটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে নাকি বলো? এটা অনেকেই কারেক্ট আনসার দিছো। এটা হচ্ছে মুজাহিদুর রহমান, শাওন ইসলাম, আমিনুল হক অভি, সাইদ সজীব, হ্যাঁ নুসরাত জারিন, আনন্দ দেব মন্ডল, সবাই কারেক্ট আনসার দিছে। গুড, ভেরি গুড। ওকে, গেল এটা। আব্দুর রহমান বলছো ভাইয়া মাইনাস লগ 0.00, না 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 আব্দুর রহমান খান, তুমি যেভাবে বলছো যে ভাইয়া পার্সেন্টেজ রে ভাঙাইয়া যদি আমি এভাবে লিখি মাইনাস লগ 0.001, এভাবে লিখলে হবে কিনা, নো, এভাবে লেখা যাবে না। এইখানে আমার কি বসবে, মোলারিটিতে ঘনমাত্রা যেটা ওইটা বসবে। অ্যাকচুয়ালি ট্রুলি স্পিকিং বলতে, সত্যি কথা বলতে গেলে আমার কত মোলার ওএইচ মাইনাস আছে ওইটা বসবে আর কি। ঠিক আছে, আমরা কি জানি কস্টিক সোডা যদি ভাঙে এটা কেমনে ভাঙবে, সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাস এভাবে ভাঙবে, রাইট? সো আমার যদি তোমার 0.25 মোলার থাকে কস্টিক সোডা, তাহলে এটাও 0.25 মোলার থাকবে, এই আর কিছু না। আর আমার এই জায়গায় যদি সোডিয়াম সালফেট থাকতো তাহলে কি করতাম, সামনে একটা 2 দিয়ে গুণ হইতো। কি বুঝতে পারছো, এটা তোমরা জানোই। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড যখন পিএইচ বের করি তখন আমরা কি করি, সামনে একটা 2 গুণ দিয়ে নেই। H3PO4 এর পিএইচ বের করার সময় কি করি, সামনে একটা 3 গুণ দিয়ে নেই, তাই না? এই হলো কাহিনী আর কি। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, সমস্যা নাই। নেক্সট ম্যাথ। এইটুকু বুঝে সমস্যা আছে, এইটুকু বুঝে সমস্যা থাকলে বলো, এইটুক বুঝতে সমস্যা থাকলে বলো, আশা করি সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা থাকলে বলবা। গুড। নিচে কোনটি অদাহ্য পদার্থ, মানে নিচে কোনটা দাহ্য না। দাহ্য মানে কি, ধর একটা গ্যাস আছে, ওই গ্যাসে তুমি যদি একটা আগুন লাগায় দাও, যে ফু ফু করে মানে কি তোমার ইয়া হয়ে যায় আর কি। ঠিক আছে, সবকিছু ছারখার হয়ে যায়, ওগুলোকে বলা হয় দাহ্য গ্যাস। ঠিক আছে, কোনগুলো দাহ্য, হ্যাঁ ওটা হচ্ছে আমাদের এখানে 3টা দাহ্য গ্যাস, একটাই অদাহ্য গ্যাস। তুমি যেই গ্যাসের সামনে যদি দিয়াশলাই কাঠিও জ্বালাও কিচ্ছু হবে না, ওটাকে আমরা অদাহ্য গ্যাস বলি আর কি। ঠিক আছে, এমনি মাসুদুল্লাহ ভাই আপনার নোটটা দিয়ে দিব, সমস্যা নাই, ক্লাস শেষে নোটটা দিয়ে দিব, ক্লাসে তোমরা যারা যারা থাকবা নোটটা দিব আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, কেউ কেউ বলতেছো এ, কেউ কেউ বলতেছো বি, কেউ কেউ বলতেছো ভাইয়া কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, কেউ কেউ বলতেছো বি। আনসার কোনটা নিব, অনেকে 5-এর এ 5-এর বি। হ্যাঁ, এমডি নওশিন জামান কারেক্ট আনসার দিছো, এমডি নওশিন জামান মেন হিসেবে কারেক্ট আনসার দিছো। অদাহ্য পদার্থ হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন অদাহ্য পদার্থ। তুমি নাইট্রোজেনের সামনে যা মন চায় তাই করো, কিচ্ছু হবে না। নাইট্রোজেন যা মন চায় তাই করো, কিচ্ছু হবে না। এখন এটা অদাহ্য কেমনে, আরে বেটা তোরা বুঝছ না কেন, আমাদের পরিবেশের
তো 79%ই নাইট্রোজেন। হ্যাঁ, আর নাইট্রোজেন যদি দাহ্য পদার্থ হইতো, আমি এই সাইড দিয়ে দিয়াশলাই জ্বালাইতাম, পুরো বাংলাদেশ জ্বলে যেত। কি বুঝতে পারছো? যদি এটা এতটাই দাহ্য হইতো, আমি এই সাইড দিয়ে জ্বালাইতাম আগুন, পুরো বাংলাদেশ পুড়ে যেত। কি বলছি বুঝতে পারছো? বুঝো নাই? এই হলো কাহিনী আর কি। ঠিক আছে, তো তার মানে আমার নাইট্রোজেন কি, নাইট্রোজেন হচ্ছে দাহ্য পদার্থ। আর একটা জিনিস খেয়াল রাখবা, তোমার বেনজিন, তারপর ইথার টিথার যত জৈব যৌগ আছে, নরমালি আমার সকল জৈব যৌগই দাহ্য। সাধারণত সকল জৈব যৌগ, সাধারণত সকল জৈব যৌগ দাহ্য। একটু খেয়াল রাখবা, ঠিক আছে? জৈব যৌগ নরমালি দাহ্য হয়। ওকে, আচ্ছা। আরিফুল ইসলাম মাশাআল্লাহ একটাও পারি নাই। এই তোরা যে কি করস না। আচ্ছা ঠিক আছে, নেক্সট। কেপি কেসি, এটা আমার খুব পছন্দের একটা। হ্যাঁ, বিক্রিতে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কোনটি? কুইক। কেপি কেসি। আজকে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ করব, ঠিক আছে? এবং আজকে ক্লাসে ম্যাক্সিমাম এমসিকিউ গুলো করার চেষ্টা করব, যাতে এই এমসিকিউ গুলো করলে তোমাদের মোটামুটি হয়ে যায়। হ্যাঁ, এগুলা করলে যাতে তোমাদের মোটামুটি হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা তো ভাই, আসলাম ভাই, আমি তো ভালো না আর তো আরে বেটা শোন, তোদের বেটা কিসের টেনশন? দেখ, টেনশন থাকলে আমার থাকার কথা ছিল, কিন্তু আমি তো চিল আছি। তো তোমাদের তো টেনশনে কিছু আমি দেখি না। হ্যাঁ? তোমাদের তো টেনশনের আমি কিচ্ছু দেখি না। তোমরা নিজেরা, ব্যাপারটা হচ্ছে তুমি নিজে যে টেনশন বানাইলে টেনশন, টেনশন না নিলে কোনো সমস্যা নেই। আর দেখো, কেপিকেসির মধ্যে সম্পর্ক বের করতে বলছো। আমরা কেপিকেসি সম্পর্ক জানি, ইকুয়াল টু কেসি আর টি ডেল টু দি পাওয়ার এন, রাইট? সো এখন দেখো, ওই যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর এখন ডেল টু দি পাওয়ার এন এর মান কত? ডেল টু দি পাওয়ার এন মানে কি? ডেল টু দি পাওয়ার এন মানে হলো উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, রাইট? এখানে উৎপাদে কয় মোল আছে? 2 মোল আছে। মাইনাস বিক্রিয়কে কয় মোল আছে? 4 মোল আছে। সো এর মান কত? -2। সো এই যে বসায় দাও -2। তো -2 যদি বসাই, তাহলে কোনটা আসে? এই যে 6 এর সি নাম্বার হচ্ছে কারেক্টটা হয়। ঠিক আছে? আর এইখানে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো যে আমি হচ্ছে তখনই মোল সংখ্যার এই মোলটা কাউন্ট করব যখন গ্যাসীয় হবে। সলিড হলে, সলিড অর লিকুইড, সলিড অর লিকুইড হলে মোল সংখ্যা কাউন্ট হয় না। সলিড অর লিকুইড হলে মোল সংখ্যা কাউন্ট হয় না। এটা ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। বোর্ড পরীক্ষায় তুমি দেখবা তোমার এরকম দিছে, যে ধরো কথার কথা, যে ধরো কথার কথা এইটা ধরো দিছে সলিড, এইটা যদি সলিড দিয়ে দিত, তাহলে এন এর মান কত হইতো? কেউ কুইক বলো। ধরো কথার কথা, এখানে নাইট্রোজেন সলিড, ধরে নাও, ধরে নাও এখানে নাইট্রোজেন হচ্ছে সলিড। হ্যাঁ, তাহলে আমার এন এর মান কত হইতো? দেখি কে বলতে পারো। তাইলে এন এর মান কত হইতো বলো, কুইক। যদি আমার এই আমার যদি এখানে গ্যাসে বলো যদি সলিড থাকতো, তাহলে এন এর মান কত হইতো? কুইক বলো। হ্যাঁ, মেলভিন হক আনসার দিছো, একরা মনে আনসার দিছো। হ্যাঁ, ওর একটা মনে কিন্তু ভুল আনসার দিছো। এই তাহসিনুল ইসলাম, তুই এবারে ভুল আনসার দিছস। ঠিক আছে, দেখো, আমার যদি এখানে সোডিয়াম যদি হচ্ছে সলিড হইতো, তাহলে কিন্তু সোডিয়াম কিন্তু ক্যালকুলেশন আসতো না। তখন উৎপাদে আছে 2 মোল মাইনাস বিক্রিয়কে আমার গ্যাসীয় আছে 3 মোল, সলিড কাউন্টে আসবে না। তখন 2 - 3 -1 হইতো এন এর মান। বুঝতে পারছো? তো তার মানে কি, আমার যদি তোমার সলিড বা লিকুইড থাকে, তাহলে মোল সংখ্যা কাউন্ট হবে না। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো। এটা লিখে রাখো, সলিড বা লিকুইড হলে মোল সংখ্যা কাউন্ট হয় না। ঢাবিতে দেখবা এরকম ট্রিক দেয়, এরকম ট্রিক দিয়ে এমসিকিউ দেয় ঢাবিতে। বুঝতে পারছো? তো এইটুকু বুঝতে কারো সমস্যা আছে নাকি কমেন্ট করে জানাও। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে নাকি কমেন্ট করে জানাও। ঠিক আছে, নেক্সট। বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তথ্যটি সঠিক? বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তথ্যটি সঠিক? না, আমি খালি সব ভুলটাই করি। ঠিক আছে, ওকে। তো দেখো, তোমার এই যে ওটাকে কি বলে, যে কুইক বল, এগুলো তো ইজি ইজি, এগুলো ইজি ইজি। সামিয়া ইসলাম, আমি কিছুই পাই না, পারবা? সমস্যা কি, পারো না পারবা? পারবা, তোমার যে ক্লাস করতে আসলেই তো পারবা, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে।
তো অনেকে বলতেছো 7-এর ডি আনসার, হ্যাঁ 7-এর ডি অনেকেই বলছো ভাই 7-এর ডি। তো কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার দেখো, তোমার যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়া তাড়াতাড়ি হবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে কি হবে? বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে বিক্রিয়া তাড়াতাড়ি হবে। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে বিক্রিয়া তাড়াতাড়ি হবে। তো তার মানে এইটা হইলে আমার কি হয়? বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। আবার দেখো, তুমি যত তাপমাত্রা বৃদ্ধি করবা আমার কি হবে? বেগ ধ্রুবকের মান তত বেশি বাড়বে। যত বেশি তাপমাত্রা বাড়াবা তত বেশি সংঘর্ষ বাড়বে, যত সংঘর্ষ বাড়বে বিক্রিয়ার হার তত বেশি বাড়বে। তো তার মানে কি? তাপমাত্রা বাড়াইলেও বিক্রিয়ার হার বৃদ্ধি হবে। এরপর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি, তুমি যতই বেশি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াবা আমার উৎপাদ তত তাড়াতাড়ি বিক্রিয়কে পরিণত হবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে উৎপাদ তত বিক্রিয়ক তত তাড়াতাড়ি উৎপাদে পরিণত হবে। এই কারণে জিনিস দেখবা, তুমি যদি কোনো একটা পদার্থ ঘুরা ঘুরা করে দাও ওটা খুব তাড়াতাড়ি কি হয়? ধরো কথার কথা, তোমার কাছে একটা মোটা দানাদার চিনি আছে আর একদম গুঁড়া গুঁড়া চিনি আছে, তুমি গুঁড়া গুঁড়া চিনি পানিতে নিয়ে দুটো নাড়া দিয়ে দেখবা যে পানির সাথে মিশে গেছে। বাট যেটা দানা দানা চিনি ওটা পানির সাথে মিশে টাইম নেয়। তার কারণ কি? বিক্রিয়ার পৃষ্ঠতল বৃদ্ধি পাইলে আমার কি হয়? বিক্রিয়ার বেগ এর হার বৃদ্ধি পায়। এই যে সক্রিয়ণ শক্তি বৃদ্ধি। সক্রিয়ণ শক্তি কি? সক্রিয়ণ শক্তি হলো সেই পরিমাণ শক্তি, ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করলে কোনো একটা অণু বিক্রিয়া অংশগ্রহণের সুযোগ পায়। সক্রিয়ণ শক্তি কি? সক্রিয়ণ শক্তি হলো ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করলে কোন একটা অণু বিক্রিয়া অংশগ্রহণের শক্তি পায়। এখন দেখো, তুমি যদি বলো যে আমার বুয়েটে পরীক্ষা দেওয়ার জন্য 90% মার্কস লাগবে, তাইলে তুমি দেখবা মাত্র ধরো 12,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। তুমি যদি বলো আমার হচ্ছে বুয়েটে ভর্তি পরীক্ষাতে 95% মার্ক লাগবে, তাহলে তুমি দেখবা কেবল 3,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। কিন্তু তুমি যদি বলো যে বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য 80% মার্ক হইলে হবে, তখন তুমি দেখবা যে ধরো 40,000 স্টুডেন্ট কি করতে পারতেছে? বুয়েটে পরীক্ষা দিতে পারতেছে। মানে তুমি হচ্ছে ক্রাইটেরিয়া যত লো করবা তোমার কি হবে? অ্যাটেন্ডেন্স তত বেশি হবে। সক্রিয়ণ শক্তি যত হ্রাস করবা মানে তাহলে কি হবে? কম পরিমাণ শক্তি থাকলেও অণুগুলো বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। অণু বিক্রিয়া অংশগ্রহণ করা মানে কি? বিক্রিয়ার বেগ বৃদ্ধি। সো যেহেতু সক্রিয় শক্তি বৃদ্ধি পেলে কি হবে? বেশি পরিমাণ অণু পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, ফলে বিক্রিয়ার হার হ্রাস পাবে। সো কারেক্ট আনসার হচ্ছে 7-এর সি। 7-এর সি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা? 7-এর সি কারেক্ট আনসার, বুঝতে পারছো কিনা? এইটা কিন্তু এমসিকিউ, এই এমসিকিউটা ইম্পর্টেন্ট ছিল। এই এমসিকিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা গুড। নেক্সট নেক্সট এমসিকিউ। 8 নাম্বার। একটা বিক্রিয়া দেওয়া আছে, একটা বিক্রিয়া দিয়ে দেওয়া আছে, বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদনের শর্ত কোনটি? একটা বিক্রিয়া দিয়ে দেওয়া আছে, বলা আছে বিক্রিয়াটিতে সর্বোচ্চ উৎপাদন যদি আমরা করতে চাই এটা শর্ত কি হবে? কুইক 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 বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও। বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি জানাও। বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও। আচ্ছা ঠিক আছে। এই যে বলছো যে হ্যাঁ অনন্ত দেব মন্ডল ভাইয়া এত জোস বুঝায়। আরে বেটা জোস তো তোরা বেটা বুঝছ নাই, তোমরা জোস দেখেই না জোস পড়া হইতেছে, বুঝছো না? হ্যাঁ থ্যাংক ইউ। ওকে দেখো আর এইখানে তো কনফিউশন, একজন বলো এ, একজন বলো বি, একজন বলো সি। হ্যাঁ তা দেখো ব্যাপারটা একটু বুঝাইয়া দেই। ব্যাপারটা হচ্ছে আমি বুঝাইয়া দেই, ঠিক আছে? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো তোমার এটাকে কি বলে, যে আমি হচ্ছে দেখো আমার এখানে দিয়ে দেওয়া নাই আসলে এটা কি গ্যাস নাকি সলিড নাকি লিকুইড, আমাকে কিছু দিয়ে দেওয়া নাই এখানে। যেহেতু কিছু দিয়ে দেওয়া নাই বাই ডিফল্ট আমি ধরে নিব সবাই গ্যাস। যেহেতু কিছু দিয়ে দেওয়া নাই বাই ডিফল্ট আমরা ধরে নিব এটা কি গ্যাস। তো এখন দেখো আমার এইখানে আমার হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা কত? বিক্রিয়কের টোটাল মোল সংখ্যা হচ্ছে 3। আর উৎপাদে দেখো টোটাল মোল সংখ্যা কত? উৎপাদে টোটাল মোল সংখ্যা হচ্ছে 2। কি বলছি বুঝতে পারছো? বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 3 এবং উৎপাদে মোট মোল সংখ্যা হচ্ছে কত? 2। ঠিক আছে, গুড, ভেরি গুড। এখন আমরা কি জানি? আমরা জানি আমি যদি হচ্ছে কোন একটা বিক্রিয়া পাত্রে চাপ প্রয়োগ করি তাহলে যেইখানে মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেই দিকে যায়। আমার যেখানে মোল সংখ্যা কম সাম্যাবস্থা কোন দিকে যায়? সেদিকে যায়। তো এখানে দেখো মোল সংখ্যা কম কোথায়? উৎপাদে। তো তার মানে আমি যদি লা সাতেলিয়া নীতি অনুযায়ী বেশি চাপ দেই
এখন নরমাল চিন্তা করো, আমার ধরো যে কথার কথা, ধরো একটা পাত্র আছে এরকম, বুঝো কিন্তু একটা পাত্রে ধরো যে এই জায়গায় ধরো যে পানি বেশি আছে, ঠিক আছে, আর এই জায়গায় ধরো পানি কম আছে, হ্যাঁ পানি কম আছে। কারণ আমি যদি কি করি, আমি যদি প্রেসার রিলিজ করে দেই, মানে আমি যদি তোমার তিস্তা বাঁধ খুলে দেই, তাহলে কি হবে, বেশি পানি থেকে কম পানির দিকে পানিগুলো যাবে। ঠিক একই ভাবে তুমি যদি পাত্রে প্রেসার দাও, আমার যেখানে মোল সংখ্যা বেশি আছে সেখান থেকে সাম্যাবস্থা যেখানে মোল সংখ্যা কম সেখানে ট্রান্সফার হবে বা চলে যাবে। কি বলছি বুঝতে পারছো? তো তার মানে আমি যদি উৎপাদন মানে উৎপাদন বেশি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বেশি পরিমাণে চাপ দেওয়া লাগবে, আমাকে বেশি পরিমাণে চাপ দেওয়া লাগবে, বুঝতে পারছো? তো তার মানে অবশ্যই উচ্চ চাপ। তো তার মানে অপশন সি ডি এর মধ্যে কোনোটাই হবে না। আমাকে কি দেওয়া লাগবে, উচ্চ চাপ দেওয়া লাগবে। উচ্চ চাপ দেওয়া লাগবে, এইটুকু ক্লিয়ার কিনা? উচ্চ চাপ যে দেওয়া লাগবে এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। আচ্ছা, এরপরে আমার দেখো এটা কি, এখানে কিন্তু আমার প্লাস, প্লাস মানে কি, এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। কি বিক্রিয়া? এইটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া। আমরা জানি তোমার তাপ উৎপাদী বিক্রিয়াতে তুমি তাপমাত্রা যত কমাবা বিক্রিয়ার গতি তত বেশি হবে। তাপহারী বিক্রিয়াতে তুমি যত বেশি তাপ দিবা, তাপহারী বিক্রিয়াতে তুমি যত বেশি তাপ দিবা সাম্যাবস্থা ততই সামনের দিকে আগাবে। কি বলছি বুঝতে পারছো? তো যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তো তাপহারী বিক্রিয়া কি করতে হবে, তাপহারী বিক্রিয়াতে তোমাকে হচ্ছে বেশি করে তাপ দিতে হবে। তাপহারী বিক্রিয়াতে তুমি যত বেশি তাপ দিবা সাম্যাবস্থা ততই সামনের দিকে আগাবে। আমার সাম্যাবস্থা কি হবে, আমার সাম্যাবস্থা ততই সামনের দিকে আগাবে। কি বলছি স্যার বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি, গুড, ভেরি গুড। তো তার মানে এইখানে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমার তাপমাত্রাও দিতে হবে হাই, তাপমাত্রাও দিতে হবে হাই এবং চাপও দিতে হবে হাই। আনসার হবে 8 এর এ। তাপহারী বিক্রিয়াতে তাপ দেওয়া লাগে বেশি এবং তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ কমানো লাগে। কি বলছি বুঝতে পারছো কিনা বলো? কারেক্ট আনসার হচ্ছে 8 এর এ। কারেক্ট আনসার হচ্ছে 8 এর এ। ঠিক আছে, তাপের আনসার হচ্ছে 8 এর এ। কি বলছি দেখো বুঝছো কিনা? হ্যাঁ, ঠিক আছে। একজন বলছে ভাইয়া চারটা মচকের চারটায় ভুল, আর এবারে তুমি এত ভুল করলে হবে? হ্যাঁ, তো দেখো কারেক্ট আনসার হচ্ছে 8 এর এ। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? 8 এর এ হচ্ছে কারেক্ট আনসার, 8 এর এ হচ্ছে কারেক্ট আনসার। কাদের কাদের হইছে 8 এর? আমি দেখছি কয়েকজন 8 এর এ বলছো, কয়েকজন 8 এর এ বলছো। ঠিক আছে, তো ভুল করা যাবে না। ঠিক আছে, এই কারণে আসলে এমসিকিউ প্র্যাকটিস করতেছি যাতে আমার মেইন পরীক্ষার সময় ভুল না হয়। এখন ভুল হোক সমস্যা নাই, মেইন পরীক্ষার সময় ভুল না হয় এই হলো। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। নেক্সট, নিচের কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক? কুইক। হুম, ক্লাসে এসে জ্বরটাই ভালো হয়ে গেল ইমোশনাল, থ্যাংক ইউ বস। আর 9 নাম্বার আনসার করো, নিচের কোনটার পিএইচ এর মান সর্বাধিক? কোনটার পিএইচ এর মান সর্বাধিক? ঠিক আছে, এই 9 নাম্বারটা কোনো ক্যালকুলেশন করা লাগে না। 9 নাম্বারটা দেখি কে বলতে পারো, দেখি কে পারে এটা। 9 নাম্বারটা দেখবো কে পারে এটা। আচ্ছা, কয়েকজন বলতেছো ভাইয়া 9 এর এ, কয়েকজন বলতেছো ভাইয়া 9 এর ডি। কোনটা হবে? আরে আমার সিও বলছে একজন, হ্যাঁ সিও বলছে একজন। আচ্ছা দেখা যাক কোনটা হবে বলো, এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে। আজকে আসলে আমি বললাম না, এমসিকিউ সলভিং করাইতে আমার নিজেরও ভালো লাগে, আসলে খুব মজা লাগে এমসিকিউ সলভিং গুলো করতে, বুঝছো, বেশ ভালো লাগে। আচ্ছা, আর নুরেন তাসফিয়া ভাই এটা কি একাডেমিক ক্লাস? না, এটা হচ্ছে তোমার ওই যে এমসিকিউ সলভিং ক্লাস চলতেছে এখানে, এমসিকিউ সলভিং ক্লাস। হ্যাঁ গুড, ভেরি গুড। তো দেখো তোমার নরমালি চিন্তা করো, আমি তো তোমাদের বেসিক থেকে বুঝাই, হ্যাঁ বেসিক থেকে বুঝাই। পিএইচ স্কেল তোমাদেরকে একটু আমি কি থেকে বুঝাই, তোমাদেরকে আমি একটু ধরো বেসিক থেকে বুঝাই। আমার পিএইচ স্কেলটা কি বলতো, এই যে ধরো এটা হচ্ছে আমার পিএইচ স্কেল, ঠিক আছে, এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 14, ঠিক আছে। তো ধরো এখানে ধরো তুমি দিলা 3, এখানে ধরো তুমি দিলা 10, কথার কথা। তো আমার তীব্র অ্যাসিড যেগুলা, তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড গুলার পিএইচ হচ্ছে 0, 1, 2 এইরকম। আবার তীব্র ক্ষার যেগুলা ওগুলার পিএইচ হচ্ছে 12, 13, 14 এরকম, ঠিক আছে। মৃদু অ্যাসিড যেগুলা ওগুলার পিএইচ হচ্ছে 3 থেকে 7 এর মধ্যে। একইভাবে আমার মৃদু
ক্ষার, মৃদু ক্ষারগুলার পিএইচ হচ্ছে 7 থেকে 10 এর মধ্যে। তো তার মানে আমি কি বলতে পারি, আমার তীব্র অ্যাসিডের থেকে মৃদু অ্যাসিডের পিএইচ বেশি। তো তার মানে আমরা বলতে পারি তীব্র অ্যাসিড থেকে মৃদু অ্যাসিডের পিএইচ অবশ্যই বেশি। HCl তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড, এখানে কার্বনিক অ্যাসিড একমাত্র দুর্বল অ্যাসিড, এখানে কার্বনিক অ্যাসিড একমাত্র কি দুর্বল অ্যাসিড। এবং আমরা জানি সবল অ্যাসিডের তুলনায় দুর্বল অ্যাসিডের পিএইচ এর মান বেশি হয়। তো তার মানে কারেক্ট আনসার হলো ডি। তো তার মানে কি, তার মানে কারেক্ট আনসার হলো ডি। দেখো স্যার এইটুকু তোমরা বুঝতে পারছো কি না? ঠিক আছে, একজন বলছে ভাইয়া এ শিওর, আরে বেটা এরকম শিওর হইলে হবে? হ্যাঁ, না বুঝা কস বেটা এ শিওর কি, ঠিক আছে। তো তার মানে পিএইচ বেশি হবে কেন, আমি এই কারণে বলি বেসিক বুঝে পড়তে হবে, বেসিক ছাড়া ওয়ে নাই। হ্যাঁ, এবং তোমার যাতে বেসিকের সমস্যা তোমরা কিন্তু অ্যাপের ক্লাসগুলো দেখতে পারো। হ্যাঁ, অ্যাপে ক্লাসগুলো দেখবা। আচ্ছা, তো যেটা বললাম তীব্র অ্যাসিডের পিএইচ মান কম হয়, তীব্র ক্ষারের পিএইচ মান সবচেয়ে বেশি হয়, আর মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের পিএইচ মান হচ্ছে এই রেঞ্জগুলোর মধ্যে থাকে। তো এখানে আমার তিনটা হচ্ছে তীব্র অ্যাসিড, একটাই দুর্বল অ্যাসিড, তো দুর্বল অ্যাসিডের পিএইচ অবশ্যই বেশি হবে। তো কারেক্ট আনসার হচ্ছে 9 এর ডি। এইটুকু কি বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। সো এই হলো কাহিনী আর কি। সো এগুলা ভুল করা যাবে না, এগুলো মেডিকেলে আসে, অ্যাডমিশনে আসে, ঢাবিতে আসে, কি বলছি বুঝছো, এগুলো আসলে ভুল করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, গুড। তো ভুল করা যাবে না। আর আমার কাজ কি, আমার সাইম ভাইয়ের কাজ হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার করে দেওয়া যতটা পারা যায় আর কি, ঠিক আছে। নেক্সট, 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পেজ কত? এটা এটা পারলে হাতে করে তো তোমরা। আমি নরমালি ক্লাসে হচ্ছে হাতে হাতে ক্যালকুলেশনটা শিখাই, ঠিক আছে। নরমালি হচ্ছে তোমার হাতে হাতে ক্যালকুলেশনটা শিখাই। তো হচ্ছে যে এখন এটা হাতে হাতে করবা, কেন হাতে করবা, কারণ এরকম কোশ্চেন তোমার ঢাবিতে বা মেডিকেলে আসবে, তখন তার ক্যালকুলেটর পাবা না, কারণ এখন থেকে প্র্যাকটিস করা হাতে হাতে করাটা, ঠিক আছে। হালকা করে কট খেয়ে গেলাম, মানে দূর কট খাওয়ার কিছু নেই, দূর। আচ্ছা ঠিক আছে, তো কুইক, হ্যাঁ আনসার বলো না কেন ভাই, আনসার বলো। উফ, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, 10-এর কি হবে? আচ্ছা, একজন বলতেছে ভাইয়া 2.3 হবে আনসার। হ্যাঁ, আচ্ছা, আর বাকিরা বলছো ভাইয়া 10-এর এ হবে না। আচ্ছা দেখো, খেয়াল করো, তোমার ওই যে ওটাকে কি বলে, তোমার খেয়াল করে দেখো, আমরা কি জানি, আমরা জানি তোমার সূত্র কি, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। এটাকে হচ্ছে আমি সুন্দর মতো ভাঙা এভাবে লিখি, তুমি দেখো আমার নোট খাতা এভাবে লিখে দেওয়া আছে। হ্যাঁ, মানে জাস্ট পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য একটা নোট খাতা, মানে অ্যাকচুয়াল নোট খাতা না, আমার অ্যাকচুয়াল নোট খাতা তো সব ডিটেইলস দেওয়া আছে, জাস্ট পরীক্ষার আগে দেখানোর জন্য বানাইছিলাম আর কি। মাইনাস লগ এন ইনটু সি, এভাবে মনে রাখবা। এখানে এন মানে কি, এন মানে হলো যে তোমার আর কতগুলা এইচ প্লাস দিতে পারে জলীয় দ্রবণে। এন মানে কি, এন মানে হলো জলীয় দ্রবণে কয়টা এইচ প্লাস দেয়। এন মানে হলো জলীয় দ্রবণে কতটি এইচ প্লাস দেয়, জলীয় দ্রবণে কতটি এইচ প্লাস দেয়, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে কি হলো, আমার দেখো এই যে সালফিউরিক অ্যাসিড হয় যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয়, সালফিউরিক অ্যাসিড যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয় তখন ও দুইটা এইচ প্লাস তৈরি করে। কয়টা এইচ প্লাস তৈরি করে স্যার? দুইটা এইচ প্লাস তৈরি করে। সো এই যে আমরা কি আসলো, এর বদলে বসায় দাও 2, আর ঘনমাত্রা কত, ঘনমাত্রা দিয়ে দেওয়া আছে 0.05, 0.05। তাহলে ক্যালকুলেশন করে দেখবা আনসার চলে আসে 1। কত চলে আসে? 1 চলে আসে। তো কারেক্ট আনসার হচ্ছে 10-এর এ। 10-এর এ হচ্ছে কারেক্ট আনসার, 10-এর এ হচ্ছে কারেক্ট আনসার। মেলভিন, আরে চোখে পড়ে রে বাবা, চোখে পড়বে না কেন বড়া? হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়াও সহজ, আরেকদিন দেখাই দিব না অনন্তদেব মন্ডল, ক্যালকুলেটর ছাড়া খুব ইজিলি করা যায় এগুলো। হ্যাঁ, আচ্ছা, এইটুকু বুঝতে কারো সমস্যা আছে নাকি? জলদি বলো, কুইক বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই, সময় নাই, সময় নাই। বুঝতে পারছো? বুঝতে পারলে নেক্সট। এইটা বলো কত হবে, এইটা পারলে ক্যালকুলেটর করো তো দেখি। তোমরা যদি পারো এইটা ক্যালকুলেটরে করো, ঠিক আছে। তোমরা পারলে এইটা ক্যালকুলেটরে করো, তোমরা পারলে এইটা ক্যালকুলেটরে করো, এইটা ক্যালকুলেটরে করো যারা যারা পারো, এইটা ক্যালকুলেটরে করো যারা যারা পারো। কুইক কুইক, সময় নাই রে বাবা।
হ্যাঁ, কুইক কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখো, এইটাও কিন্তু হাতে হাতে করা যাবে চাইলে, বুঝতে পারছো? এইটাও কিন্তু হচ্ছে চাইলে খুব ইজিলি হাতে হাতে করতে পারবা। কি হবে? এটা কিন্তু চাইলে খুব ইজিলি হাতে হাতে করা যাবে। কিভাবে হাতে হাতে করা যাবে দেখো, আমি যদি তোমাদেরকে বলি। আচ্ছা, একটু দাঁড়াও স্যার, একটা মিনিট, একটা মিনিট স্যার। হ্যাঁ, তো দেখো, এই যে এটা কিভাবে হাতে করবো স্যার, আমি তোমাদের বুঝাই দিই হাতে কেমনে করবা। হ্যাঁ, হাতে কেমনে করবা এইটা একটু তোমাদেরকে বুঝাই দিই। হাতে কেমনে করবা এইটা স্যার তোমাদেরকে একটু বুঝাই দিই। হ্যাঁ, দেখো হাতে কেমনে করতে হবে, খেয়াল করো। আমার ধর দ্বিক্ষারকীয় সবল এসিড। দ্বিক্ষারকীয় মানে কি? দ্বিক্ষারকীয় মানে হচ্ছে ও জলীয় দ্রবণে কয়টা H প্লাস দিবে? ও জলীয় দ্রবণে 2টা H প্লাস দিবে, তাই না? আচ্ছা, দেখো হাতে হাতে কিভাবে করবা। হাতে হাতে তোমাদের দেখো 2 × 0.005, রাইট? তো তাহলে 2 দিয়ে গুণ করলে কত আসে? 2 দিয়ে গুণ করলে আমার চলে আসে তোমার হচ্ছে 0.01। এখন দেখো 0.01 কে কি লেখা যায়? 0.01 কে লেখা যায় 1 × 10⁻²। 0.01 কে লেখা যায়, ধর শুধু 10⁻² লেখো। 0.01 কে লেখা যায় 10⁻²। দেখো এইটুক তোমাদের বুঝতে পারছো কিনা? এইটুক বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। হাতে হাতে ক্যালকুলেশনটা বুঝো, হাতে হাতে ক্যালকুলেশনটা বুঝো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, তোমার এভাবে তো করলা, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস জানি, আমরা 9-10 থেকে পড়ে আসছি, সেটা হলো যে আমরা 9-10 এরকম ছিল, দেখো log a⁴ ইজ ইকুয়াল টু বি log a। কি বলছি বুঝতে পারছো? মানে এখানে কি হইছে, এই যে আমার যে পাওয়ারটা আছে, পাওয়ারটা নিচে নেমে আসতো। এই যে আমার পাওয়ারটা আছে, পাওয়ারটা কি হইতো? পাওয়ারটা আমার এভাবে করে কি হইতো? নিচে নেমে আসতো। পাওয়ারটা কি হইতো স্যার? পাওয়ারটা আমার এভাবে করে নিচে নেমে আসতো। কি বলছি স্যার, বুঝতে পারছো? এই হলো কাহিনী। গুড, ভেরি গুড। তো তাহলে আমার কি দাঁড়াইলো দেখো তো। তাহলে হচ্ছে আমার এই যে তোমার যেখানে আমার -log 10⁻² আছে, এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটাকে টান দিয়ে সামনে নিয়ে আসো। পাওয়ারটাকে টান দিয়ে সামনে নিয়ে আসলে আমার কি চলে আসে? log 10। log 10 এর মানে আমাদের মুখস্থ, log 10 এর ভ্যালু হচ্ছে 1। সো এখানে দেখো আমার কি চলে আসলো 2। সো आंसर হচ্ছে 2। কি বলছি বুঝতে পারছো? এই হলো কাহিনী। কি ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি ওকে। এই হচ্ছে কি অবস্থা। এন্ড আরেকটা জিনিস, সেটা হলো তোমরা log 1 থেকে log 10 পর্যন্ত ভ্যালুগুলো একটু মুখস্থ রাখো। log 1, log 2, log 3, log 4, log 5, log 6, এগুলো এগুলো লাগবে সামনে। এন্ড ম্যাথমেটিক্স এর জন্য 1 ফ্যাক্টোরিয়াল থেকে 10 ফ্যাক্টোরিয়াল, এই মানগুলো মুখস্থ রাখবা এমসিকিউ সলভিং এর জন্য। তোমাদের কিন্তু অ্যাডমিশনের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ এমআইএন স্টাডিতে। তোমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো ইনশাআল্লাহ এমআইএন স্টাডিতে হবে। তো যখন অ্যাডমিশনের ক্লাসগুলো আমাদের হবে, তখন তো স্যার ওই যে তোমাদের তো হচ্ছে তখন প্র্যাকটিসগুলো দেখাই দিব অ্যাডমিশনের জন্য কি কি করতে হবে, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, অ্যাডমিশনের জন্য ক্লাস বাকি আছে। নেক্সট, এই যে এইটা পারা উচিত, একটি দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত হলে হাইড্রোক্সিড আয়নের ঘনমাত্রা কত হবে। এটা কিন্তু আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলে দিছি। আজকের ক্লাসের শুরুতে কিন্তু তোমাদেরকে এটা বলে দিছি, ঠিক আছে? 12 এর আনসার কি হবে কুইক বলো। 12 এর আনসার কি হবে কুইক বলো। 12 এর আনসার কি হবে কুইক বলো। বারো এর আনসার কি হবে কুইক বলো। হ্যাঁ, গুড, ভেরি গুড, শাবাশ।
হ্যাঁ মেহেদী হাসান মুন্নার, ওটা ওটা রেজা স্যারের সাইন, আমি রেজা স্যারের স্টুডেন্ট, ঠিক আছে। আমাদের ক্লাসে রেজা স্যার একবার একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল, হ্যাঁ কেউ বলতে পারে না, আমি বলতে পারছিলাম। আমি ছিলাম নর্ডেমের গ্রুপ 1, নর্ডেমের বেস্ট গ্রুপ। আমাদের গ্রুপ থেকে 60 জন চান্স পাইছে বুয়েটে, মানে একটা ক্লাসরুম থেকেই চান্স পাইছে বুয়েটে 60 জন। কি বলছি বুঝতে পারছো? আরে সব জেম জেম স্টুডেন্ট। সো তো সারা স্যার হচ্ছে আমি কোশ্চেন আনসার দেওয়ার পরে স্যার এসে আমার সাথে হ্যান্ডশেক করছিল, হ্যাঁ থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো স্যারের হিউজ ফ্যান, তো স্যারের সাইডে ইউজ করি আর কি। হ্যাঁ তো দেখো এই যে অনন্ত মন্ডল, হ্যাঁ যে আমি কিন্তু একটু আগে বলছিলাম যে ভাইয়া আপনি কিন্তু বলে দিচ্ছেন, আপনি বলছেন যে কোনো কথা হবে না এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এর গুণফল। ভাইয়া কোনো কথা হবে না, এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এর গুণফল কি হবে? 10 ইনভার্স 14 হবে। এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এর গুণফল কি হবে ভাইয়া? 10 ইনভার্স 14 হবে, ঠিক আছে। গুড, ভেরি গুড। তো তাহলে দেখো আমার এখানে কি চলে আসলো, হাইড্রোজেন আয়ন কত আছে? 10 ইনভার্স 9 ইনটু OH মাইনাস এর পরিমাণটা বের করতে হবে। সো ক্যালকুলেশন যদি করো তাহলে দেখবা, সুতরাং OH মাইনাস কি চলে আসে? 10 টু দি পাওয়ার মাইনাস 5 চলে আসে, কি ঠিক আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 5 চলে আসে। ভেরি, এই হলো কাহিনী। নেক্সট, 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? কুইক, এই 13 নম্বরটা তো এটা বলছো, 13 নম্বরটা বোঝানোর কিছু নাই, যদি আনসার বলে ফেলো। বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? কুইক কুইক, বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? কুইক কুইক কুইক, ঠিক আছে। হ্যাঁ এটা স্যার আমরা জানি যে বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কি হবে, তোমার এই যে H প্লাস প্লাস OH মাইনাস, তো এদের গুণফল, তো সো এদের গুণফল সবসময় 10 টু দি পাওয়ার মাইনাস 14 ই হবে। এটা তো আমি হচ্ছে আজকের ক্লাসের শুরুতেই বুঝলে না, সেটা আসলে নতুন করে বলার কিছু নাই। নেক্সট, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন এনথালপি কত? তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন এনথালপি কত? কুইক, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন এনথালপি কত? দেখো এমনি কিন্তু আনসার দেওয়া যাবে না, আনসার দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে কোশ্চেন নাম্বার এরপর আনসার, তোমরা তো জানোই অলরেডি। হ্যাঁ তাও এইসব ভুলগুলো করো কেন? হ্যাঁ আচ্ছা, আর টেম্পারেচার 25 না হলে ওই ভ্যালু মুখস্থ স্যার। মাসুদ রানা ভাই, টেম্পারেচার যদি 25°C না হয় তাহলে আবার ওটার জন্য একটা চার্ট আছে বই দেখবা, ওইটা মুখস্থ রাখা লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা তো স্যার জানি তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন এনথালপি হচ্ছে -57.34, ঠিক আছে। ওকে, এন্ড হচ্ছে যে আমাদের যদি ইয়া থাকে হাইড্রোজেন ফ্লোরাইড, হ্যাঁ সেক্ষেত্রে বা সোডিয়াম ফ্লোরাইড, সেক্ষেত্রে কি হয়? -69 হয়ে যায়, কারণ ওইখানে ফ্লোরিন থাকার কারণে আমার অতিরিক্ত কিছু তাপ উৎপন্ন হয়। আর আমার যদি এই যে অ্যাসিড বা ক্ষারের মধ্যে যদি একটা দুর্বল হয়, অ্যাসিড বা ক্ষারের মধ্যে যদি একটা দুর্বল হয়, সেক্ষেত্রে প্রশমন এনথালপি কি হয়? তোমার হয় -55 অথবা -52 অথবা -50 এইরকম হয় আর কি, মানে সহজ কথায় 57 থেকে কম হয়, 57 থেকে কম হয় প্রশমন এনথালপি, ঠিক আছে। এই হলো কাহিনী। সো এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা আছে? গুড, নাই, ওকে। নেক্সট, এই বিক্রিয়াতে কেপি এর একক কি? এই বিক্রিয়াতে কেপি, কেপি কেসি, এই বিক্রিয়াতে কেপি এর একক কি? এই বিক্রিয়াতে কেপি এর একক কি? কুইক বলো। এই বিক্রিয়াতে কেপি এর একক কি? এই বিক্রিয়াতে কেপি এর একক কি? তাড়াতাড়ি 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 বলো রে বাবা, কুইক। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা গুড। আচ্ছা একজন জিজ্ঞেস করছো ভাই এনথালপি মানে কি? দেখো আমাদের এনথালপি মানে হলো ডেল এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পি ডেল ভি, ঠিক আছে। সো এনথালপি সংজ্ঞা এভাবে দেওয়া হয় যে কোনো একটা মৌলের বা যৌগের অভ্যন্তরীণ শক্তি এবং চাপের সাথে আয়তনের পরিবর্তনের যে একটা সম্পর্ক, এটাকেই হচ্ছে এনথালপি মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি প্লাস চাপ ইনটু আয়তনের
পরিবর্তনের গুণফল, এদের যোগফলকে আমরা কি বলবো, এনথালপি বলবো, অথবা এনথালপির হচ্ছে আরেকটা নাম আছে ধৃত তাপ, এটা মনে রাখবা। এনথালপি একটা নাম হচ্ছে ধৃত তাপ, ঠিক আছে। তো এটাকে সংজ্ঞা দেওয়া হয়েছে এইভাবে আর কি, মানে হচ্ছে যে এদের দুটা যোগফল আর কি, এনথালপি আর কিছু না। তো এখন দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার একক কি হবে, তোমার কেপি, কেপি এর একক হয় নরমালি এটিএম টু দি পাওয়ার ডেল এন, এন্ড কেসি মানে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, এইটার একক হয় নরমালি মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, রাইট। তো এখানে ডেল এন কত, এখানে সবগুলাই গ্যাস, তো সবগুলাই কাউন্ট হবে। সো আমার এখানে উৎপাদে আছে 2 মোল, বিক্রিয়কে আছে 1 মোল, সো এন এর মান হচ্ছে 1। তো তাইলে আমার কি চলে আসলো, তাইলে হচ্ছে আমার আলটিমেটলি হচ্ছে একক হবে শুধু এটিএম, রাইট। কি হবে, একক হবে তোমার শুধু এটিএম, একক হবে আমার শুধু এটিএম। এখানে কারেক্ট আনসার নাই, কোশ্চেনে কারেক্ট আনসার নাই, কোশ্চেনে কারেক্ট আনসার নাই, সেখানে কেপি এর একক হবে শুধু এটিএম। হ্যাঁ, এখন একটা কথা আছে ভাইয়া, এখন তুমি যেটা দেখবা যে বইয়ে কোথাও কোথাও বলে দেওয়া আছে, বইয়ে কোথাও কোথাও এইটা বলা আছে কেপি ও কেসি একক বিহীন, কেপি ও কেসি একক বিহীন, ঠিক আছে। আবার কোন কোন জায়গায় দেখবা এই দুইটা সূত্র দেওয়া। তো তাইলে ভাইয়া কোনটা কারেক্ট, তাইলে ভাইয়া কোনটা কারেক্ট, তো ট্রুলি সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়ালি দুইটাই কারেক্ট, সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়ালি দুইটাই কারেক্ট, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এনথালপি ব্যাপারটা ক্লিয়ার হইছো, হ্যাঁ শরীফুল ইসলাম হিমু, হ্যাঁ ভাই ক্লিয়ার, ওকে ঠিক আছে, এনথালপি ব্যাপারটা ক্লিয়ার। তো এইখানে ব্যাপারটা যেটা, যে তোমার এখানে কেপি আর কেসি অ্যাকচুয়ালি নরমালি একক বিহীন, কেপি আর কেসি হচ্ছে নরমালি একক বিহীন, এদের নরমালি কি কোনো একক নাই, নরমালি এদের কোনো একক নাই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমরা যখন অঙ্ক করি তখন অঙ্কতে আমাদের এককগুলা এইভাবে বসাইতে হয়, তখন অঙ্কতে কি আমাদের এককগুলা এইভাবে বসাইতে হয়। তো তুমি নরমালি এই সূত্র দিয়ে একক বের করার চেষ্টা করবা, তুমি নরমালি এই সূত্র দিয়ে একক বের করার চেষ্টা করবা, যদি দেখবা যখন দেখবা এই সূত্র দিয়ে একক মিলতেছে না, তখন একক বিহীন বসাই দিবা। কি বলছি বুঝতে পারছো, বাট প্রায়োরিটি দিবা এইটাকে, প্রায়োরিটি দিবা এটাকে। নরমালি তুমি এমন এমসিকিউ দেখবা না যে এমসিকিউ তে আমার হচ্ছে শুধু এটিএম অপশনে আছে আবার একক বিহীন অপশনে আছে, এরকম তুমি নরমালি দেখবা না, ওটা হচ্ছে একটা বিতর্কিত কোশ্চেন, বিতর্কিত কোশ্চেন কখনো অ্যাডমিশন বা ইসে দিবে না, বোর্ডে দিবে না, ঠিক আছে। এই হলো কাহিনী, আশা করি ক্লিয়ার হয়েছে, না ক্লিয়ার হলে স্যার জলদি জলদি বলে ফেলো। নেক্সট, অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল কোনটি, অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল কোনটি, ঠিক আছে। জলদি জলদি আনসার দাও। আচ্ছা গুড, ভেরি গুড। দেখো, সো অনেকে বলছো 16 এ, অনেকে বলছো 16 বি। দেখো আমাদের হচ্ছে তোমার নরমাল দুটো জিনিস আছে, একটা হচ্ছে অনুবন্ধী অম্ল আর হচ্ছে অনুবন্ধী ক্ষার। এইখানে সবাই প্যাচ খায়, যে আমি তো দেখলাম এই যে এমসিকিউ তে অনেকে প্যাচ খায় গেছে অলরেডি। হ্যাঁ, অনেকে হচ্ছে অলরেডি কি হয়েছে, প্যাচ খায় গেছো, আমি একটু আগে দেখলাম অনেকে প্যাচ খায় গেছো। সো তোমরা যাতে এরকম হচ্ছে প্যাচ না খাও, তোমরা যাতে এরকম প্যাচ না খাও এই ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোমরা যাতে ওই রকম প্যাচ ট্যাচ না খাও, তোমরা যাতে এরকম প্যাচ ট্যাচ না খাও, আমি হচ্ছে ওইটার একটা ব্যবস্থা করে দিচ্ছি স্যার, ঠিক আছে। দেখো একটু খেয়াল করো, তোমার ওই যেটাকে কি বলে, যে তোমাকে যখন বলবে দেখো আমার অম্ল মানে কি, অম্লতে আমার এইচ প্লাস থাকে, কি বুঝছো না বুঝো নাই, আমার অম্লতে কি থাকে, অম্লতে আমার এইচ প্লাস থাকে। তো যখন তোমাকে বলবে অনুবন্ধী অম্ল কোনটি, তোমার কাজ হবে কি এইচ প্লাস যোগ করে দেওয়া, তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে এইচ প্লাস যোগ করে দেওয়া। যখন তোমাকে বলবে অনুবন্ধী ক্ষার, আমার ক্ষারে তো এইচ প্লাস থাকে না, ক্ষারের তো আমার এইচ প্লাস থাকে না, তো তখন তোমার কাজ হচ্ছে আমার কি করা, এইচ প্লাস বিয়োগ করে দেওয়া, তখন তোমার কাজ হচ্ছে এইচ প্লাস বিয়োগ করে দেওয়া। আবার বলি, যখন তোমাকে বলবে অনুবন্ধী অম্ল, অম্লতে তো আমার এইচ প্লাস থাকে, তো তখন এইচ প্লাস যোগ করে দিবা। যখন তোমাকে বলবে অনুবন্ধী ক্ষার, ক্ষারে তো এইচ প্লাস থাকে না, তখন এইচ প্লাস বিয়োগ করে দিবা। তাহলে আমার আলটিমেটলি দাঁড়াইতেছে NH2 প্লাস, এখানে আমার দাঁড়াইতেছে NH4, সরি এইটা হচ্ছে আর কি, ঠিক আছে। এখান থেকে তাহলে NH2 মাইনাস হবে আর কি। সো তার মানে আমার এই যে অনুবন্ধী, এটা হচ্ছে অনুবন্ধী অম্ল, আর এইটা হচ্ছে কি আমার অনুবন্ধী ক্ষার। এটা কি, এটা হচ্ছে আমার অনুবন্ধী ক্ষার। দেখো বুঝতে পারছো কিনা,
দেখো এইটা বুঝতে পারছো কি না? হ্যাঁ, মাহিম ডিসিয়াম ভাইয়া, যদি গ্যাস বাদে সলিড বা লিকুইড থাকে তাহলে কাউন্ট করবা না। তাহলে কি, তাহলে কাউন্ট করবো না আমরা ওগুলো, ঠিক আছে, টেনেন বের করার সময়। আচ্ছা ঠিক আছে, ওকে। নেক্সট, এখন স্যার এটা পারা উচিত, এইটা না পারলে এখন পিরামো দইরা যে HSO4 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড কোনটি, কুইক। HSO4 মাইনাস এর অনুবন্ধী অ্যাসিড কোনটি, তাড়াতাড়ি বলো, কুইক কুইক কুইক। ও আচ্ছা, ঠিক আছে। তো তার মানে সহজ কথা কি বলছি আমি, দেখো এই যে একটু আগে তোমাদেরকে বলে দিছি যে আমাকে যদি অনুবন্ধী ক্ষার বলে তাহলে H প্লাস বিয়োগ করব, যদি অনুবন্ধী অম্ল বলে তাহলে H প্লাস যোগ করব। এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। এইটুকু মনে রাখলেই হবে, তার কিছু লাগবে না। ঠিক আছে, গুড, ভেরি গুড। তো তাহলে স্যার ওই যে দেখো ওটাই করি আমরা, যে তোমার হচ্ছে আমাকে কি বলছে, অনুবন্ধী অ্যাসিড বের করতে বলছে, তাই না? আমরা জানি যদি অনুবন্ধী অ্যাসিড বের করতে বলে তাহলে আমার কাজ কি, জাস্ট একটা H প্লাস যোগ করে দেওয়া। একটা H প্লাস যোগ করে দাও, তাহলে কি চলে আসে, সালফিউরিক অ্যাসিড চলে আসে, ঠিক আছে। তো তাহলে কারেক্ট আনসার হচ্ছে 17 এ। কারেক্ট আনসার হচ্ছে 17 এ। নওশিন জাহান নাবিরা, কতদিন পর লাইভে জয়েন করলাম, অনেকদিন পর না? আচ্ছা, গুড, ভেরি গুড। নেক্সট, 18 নাম্বার, নিম্নের কোন জোড়া অম্লীয় বাফার দ্রবণ তৈরি করে? অম্লীয় বাফার, বাফার কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার হচ্ছে বাফার হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ, এটা কিন্তু হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? অ্যাডমিশন, সরি অ্যাডমিশন কি বলি, বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন বলছে ভাইয়া প্রশ্নের আগে উত্তর আসে কেমনে? হ্যাঁ, এখানে দুইটা জিনিস হইতে পারে। প্রশ্নের আগে উত্তর আসে হচ্ছে হয়তোবা তোমার ইয়াটা একটু স্লো মনে হয়, তোমার নেট একটু স্লো, এই কারণে দিতে আসতে পারে। অথবা অনেকে আন্তাজে আনসার দিয়ে দেয়, ধরো আমি এখন 18 দেখাইতেছি, ওরা বলবে 19-এর বি, 20-এর সি, এরকম কি, বুঝতে পারছো? So, এরকম হয় আসলে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো অনেকে বলতেছে ভাইয়া 18-র বি, অনেকে বলতেছে ভাইয়া 18-র ডি, হ্যাঁ, অনেক কিছুই আসতেছে, 18 বি আসছে, 18 ডি আসছে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার অম্লীয় বাফার তৈরি হবে কিভাবে? অম্লীয় বাফার কিভাবে তৈরি হবে? অম্লীয় বাফার, অম্লীয় বাফার কিভাবে তৈরি করব আমরা? অম্লীয় বাফার কিভাবে তৈরি হবে? অম্লীয় বাফার তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড প্লাস তোমার তোমার দুর্বল অ্যাসিড প্লাস শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায়, দুর্বল অ্যাসিড প্লাস শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় সৃষ্ট লবণ, কি সৃষ্ট লবণ, রাইট? ঠিক আছে, বা সহজ কথা আমরা বলতে পারি একটা দুর্বল অ্যাসিড এবং একটা তীব্র ক্ষার লাগবে। কি লাগবে, বা একটু সহজ কথা বলতে পারি, আমার লাগবে দুর্বল অ্যাসিড প্লাস তীব্র, প্লাস কি তীব্র ক্ষার। দুর্বল অ্যাসিড আর কি লাগবে, তীব্র ক্ষার লাগবে। দুর্বল অ্যাসিডের পরিমাণটা হবে বেশি, এটার পরিমাণটা হবে বেশি, এন্ড তীব্র ক্ষার, তীব্র ক্ষারের পরিমাণ কি হবে, তীব্র ক্ষারের পরিমাণটা হবে আমার কম। সো এখন এখানে তাকায় দেখো, এই দুই, এইটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষার, এখানে বাফার পসিবল না। এটা কি, তোমার হচ্ছে এইটা হচ্ছে আমার শক্তিশালী অ্যাসিড, আর এটা কি, এইটা হচ্ছে আমার একটা ক্ষার। সো তার মানে কি এখানে বাফার পসিবল না। এখানে দেখো আমার কি আছে, এইখানে আমার আছে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আর একটা দুর্বল ক্ষার। দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষার দিয়ে কখনোই অম্লীয় বাফার হবে না। এইখানে দেখো কি আছে, দুর্বল অ্যাসিড, এই যে আমার দুর্বল অ্যাসিড, শক্তিশালী ক্ষার, এই দেখো এখানে আছে আমার তীব্র ক্ষার। তো তার মানে 18 ডি নাম্বারটা, এটার সাহায্যেই আমার কি হওয়া পসিবল, একটা বাফার হওয়া পসিবল। আমার কি হওয়া পসিবল, একটা বাফার হওয়া পসিবল। দেখো স্যার বুঝতে পারছো কিনা, দেখো স্যার বুঝতে পারছো কিনা? ভাইয়া এগুলা কি হচ্ছে আপনারা এক্সপেরিমেন্ট করছেন? হ্যাঁ এক্সপেরিমেন্ট করছি ভাইয়া, এগুলো এক্সপেরিমেন্ট করছি।
এগুলা এক্সপেরিমেন্ট করেছি, বাট কলেজে করি নাই, বুয়েটে আসার পর করছি। মানে বাফারটা করি নাই, টাইটেশনটা করছিলাম, বুঝছো? বুয়েটে ল্যাবে করছি। নরডেমে আসলে না, নরডেমেও করছি, বুয়েটেও করছি। হ্যাঁ আচ্ছা, নরডেমে তো আমাদের হচ্ছে নরডেমে করছি, বুয়েটে করছি, দুই জায়গাতেই করছি। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড। ওকে, সো এইটুকু বুঝতে পারছো? এইটুকু বুঝতে কোনো কোশ্চেন থাকলে জলদি জলদি বলো, কুইক। নেক্সট, 1 মোল C2H5OH এর পূর্ণ দহনে কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় বা হবে? 1 মোল C2H5OH তুমি যদি পূর্ণ দহন করো তাহলে কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? কুইক বলো। তাহলে কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? কুইক বলো, কুইক 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 কুইক। ও হ্যাঁ, বুয়েট মেডিকেলের চান্স পেতে জয়কলির অ্যাকসেন্ট বই, হ্যাঁ তোমার কি যথেষ্ট। যদিও সত্যি কথা বলতে আমি জয়কলি পড়ি নাই। হ্যাঁ, অনেকে আমার বলে ভাই জয়কলি পড়ছেন, আমি বলছি না, আমি জয়কলি বই পড়ি নাই। আমার আসলে মেইন বই পড়ছি, পূর্বশে কনসেপ্ট বুক পড়ছি, গাণিতিক পদার্থবিজ্ঞান পড়ছি, এগুলাই আমার হয়ে গেছে, টেস্ট পেপার পড়ছি। ওই আসলে জয়কলি ফয়কলি পড়া হয় না। তুমি আসলে পড়তে পারো, আমি পড়ি নাই দেখে তার মানে এই না যে তুমি পড়বো না, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। হ্যাঁ 19-এর বি হবে ভাইয়া। আচ্ছা, অনেক 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 বি বলতেছো। দেখো এইখানে অ্যাকচুয়ালি তোমাকে পূর্ণ দহন মানে কি? পূর্ণ দহন মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া। হ্যাঁ, এখন দেখো আমার একটা C2H5OH, সো কতগুলা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিবে আমি জানি না। এখন দেখো এখানে কি আছে, C2, C2 মানে কি? C2 মানে দুইটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এইখানে দুইটা কার্বন আছে মানে কি? এখানে দুইটা কার্বন আছে মানে দুইটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে? এখানে হাইড্রোজেন আছে টোটাল 6টা, 6টা হাইড্রোজেন আছে মানে 3টা পানি উৎপন্ন হবে। 6টা হাইড্রোজেন আছে মানে 3টা পানি উৎপন্ন হবে। তাহলে দেখো আমার রাইট সাইডে টোটাল অক্সিজেন কয়টা? এখানে 4টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, টোটাল 7টা অক্সিজেন। সো এই যে 7/2। সো এটা কি? এটা হচ্ছে আমার সমতা, এটা হচ্ছে আমার সমতা। সো পরীক্ষায় যখন বলবে কয়টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তুমি দেখবা খালি কয়টা কার্বন আছে। যে কয়টা কার্বন আছে সে কয়টা কার্বন ডাই অক্সাইড হবে। দুইটা কার্বন আছে, সো 2 মোল কার্বন ডাই অক্সাইড হবে। বুঝছো? এটা টেকনিক। দুইটা কার্বন মানে দুইটা কার্বন ডাই অক্সাইড, দুইটা কার্বন মানে দুইটা কার্বন ডাই অক্সাইড, দিস ইজ টেকনিক। স্যার বুঝতে পারছো কিনা বলো? এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো? নেক্সটটাতে যাই আমরা। দুইটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 ও 6। প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ অম্লীয়? প্রথম দ্রবণটার পিএইচ কম, সো তার মানে এটা বেশি অম্লীয়। দ্বিতীয় দ্রবণের পিএইচ বেশি, সো তার মানে এটা কম অম্লীয়। প্রথম দ্রবণটা কতটুক বেশি অম্লীয় এটাই জানতে চাইছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি, গুড গুড, ভেরি গুড। আরে হ্যাঁ, এবারে দাঁড়া না, ছুটি দিব বড়া, ছুটি দিব, ছুটি দিব, ঠিক আছে? ছুটি দিব, প্যারা নাই। আর ধর আর আর এমসিকিউ করবো কটা, 7-8টা লাগবে তো। হ্যাঁ, এই আমাদের এমসিকিউ গুলো আমাদের পড়তে হবে, পারতে হবে। হ্যাঁ আচ্ছা গুড, ভেরি গুড। তো দেখো এটা কি হবে, বিশের সি। হ্যাঁ একদমই ইজি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তোমার পিএইচ ইজ ইকুয়াল টু হোয়াট? পিএইচ ইজ ইকুয়াল টু লগ এইচ প্লাস। সো দেন আমি যদি তোমার ইয়া করে যাই তাহলে শুধু এইচ প্লাস এর পরিমাণ কি আসে? শুধু এইচ প্লাস এর পরিমাণ চলে আসে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। তো তার মানে আমার প্রথম দ্রবণের পিএইচ কত? প্রথম দ্রবণের পিএইচ হচ্ছে 3, তো তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই দ্বিতীয় দ্রবণের পিএইচ কত? দ্বিতীয় দ্রবণের পিএইচ হচ্ছে 6, তো তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6। সো ক্যালকুলেশন করলে তোমার চলে আসে 10 কিউব। 10 কিউব মানে কি? 1000। সো কারেক্ট আনসার হচ্ছে 20-এর সি। 20-এর সি হচ্ছে কারেক্ট আনসার। এইটুকু বুঝছো কিনা আমাকে বলো, এইটুকু বুঝছো কিনা আমাকে জানাও। ওকে, এই কোশ্চেন আমার মাটির পিএইচ কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, বোর্ডে আসছে এটা। হ্যাঁ, মাটির পিএইচ কমানোর জন্য কোনটা ব্যবহৃত হয়? মাটির পিএইচ কমানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? হ্যাঁ তোমার, হ্যাঁ মাহিন্ডিসিয়াম 10 টু দি পাওয়ার, হ্যাঁ গুড, ঠিক আছে।
এটা মাইনাস না ভাগ হবে 10, হ্যাঁ ঠিক আছে, এটা ভাগ হবে। আচ্ছা গুড, ভেরি গুড, গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড। তোদের পারফরমেন্স জোস, সেরা পারফরমেন্স। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এরপরে স্যার ওই যে ওটাকে কি বলে, 21 নম্বরের আনসার কি হবে, কুইক বলো। 21 নম্বরের আনসার কি হবে, তাড়াতাড়ি। হ্যাঁ, আল্লাহ আমার গলা শুকায় গেছে, আমার গলা এমনি, শোনা আমার বেটা গলা এমনি ভেঙে গেছে, আর তোদের সাথে চিল্লায় কথা বলতে বলতে আমার গলা তো নাই হয়ে গেছে আজকে। আচ্ছা ঠিক আছে, তো দেখো তোমার অনেকে বলছে ভাইয়া এ হবে, হ্যাঁ 21-এর এ হবে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে না, তোমার নরমালি পিএইচ এর মান কমানোর জন্য এই যে এইটা ইউজ করা হয় আর কি, ঠিক আছে। এই যে এইটা আমি জানতাম তোমরা ভুল করবে, এটা দেখো যে বইয়ে আছে, বইয়ে ডিরেক্ট লাইন দেওয়া আছে মাটির পিএইচ কমানোর জন্য এগুলা ইউজ করা হয়। সেখানে দেখবা এই যে এটার নাম পুরো ডিরেক্ট বইয়ের লাইনে দেওয়া আছে, বুঝতে পারছো, দেখা রাখো। তোমরা সবাই এ এ বলছো, ভুল বলছো, ঠিক আছে। 21-এর সি হবে আনসার, হ্যাঁ 21-এর সি হবে। কি বলছি বুঝতে পারছো, 21-এর কি হবে, সি হবে। ওকে, তুমি যদি ক্ষার দাও তাইলে কি হবে, পিএইচ মান তো বাইরে যাবে, তাই না। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বন ম্যাগনেসিয়াম কার্বনের ক্ষারটা দিলে কি হবে, আমার তো পিএইচ মান বেড়ে যাবে, রাইট। সো আমাকে দিতে হবে এই যে এটা, ওকে, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট, ডলোমাইট, ঠিক আছে। এই হলো কথা, সো আমাকে কি দেওয়া লাগবে, ডলোমাইট দেওয়া লাগবে। সো দেখছো কট কেমনে খায়, আমি এই কারণে বলি এমসিকিউ কেন সলভ করতে হবে, এমসিকিউ কেন সলভ করতে হবে বুঝতে পারছো, ঠিক আছে। ডলোমাইট মানে অ্যাসিডিক, এইটা অ্যাসিডিক। সো ও কি করে, ও হচ্ছে পিএইচ কমায় দেয়, ও কি করে, ও হচ্ছে পিএইচ কমায় দেয়, অ্যাসিডিক যেহেতু ও কি করবে, ও হচ্ছে পিএইচ কমায় দেবে, ঠিক আছে। গুড, ভেরি গুড। নেক্সট, নিচের কোনটি উভধর্মী, উভধর্মীর আরেকটা নাম আছে, এইটা দিয়ে এমসিকিউ, তুমি কেউ বলতে পারবা উভধর্মীর ইংরেজি নামটা কি, উভধর্মীর ইংরেজি নামটা কি কেউ বলতে পারবা, এনিওয়ান, উভধর্মীর ইংরেজি নামটা কি কেউ বলতে পারবেন, দেখি কে পারে, উভধর্মীর ইংরেজি নাম কেউ বলতে পারবা কিনা, কুইক। উভধর্মীর ইংরেজি নাম কেউ বলতে পারবা, দেখি কেউ পারে কিনা, উভধর্মীর ইংরেজি নামটা কি, কুইক বলো। এক্স্যাক্টলি, অ্যামফো, হ্যাঁ এটা আসলে অ্যামফোপ্রোটিক, অ্যামফোপ্রোটিক, অ্যামফোপ্রোটিক কি, ঠিক আছে। নিচের কোনটি উভধর্মীটা কি হবে, এটা আমরা অ্যামফোপ্রোটিক, কি বলছি বুঝা গেছে, অ্যামফোপ্রোটিক, ওকে। অ্যামফোপ্রোটিক মানে হচ্ছে উভধর্মী। সো উভধর্মী কারা, যারা H+ গ্রহণ করতে পারবে, মানে যারা হচ্ছে H+ গ্রহণও করতে পারবে ত্যাগও করতে পারবে, একই সাথে H+ গ্রহণ ও ত্যাগ করতে পারে, মানে কি H+ গ্রহণও করতে পারে অথবা ত্যাগও করতে পারে। এখানে তাকায় দেখো এই যে এই জিনিসটা, ওর সাথে আমি চাইলে খুব ইজিলি একটা H+ যোগ করতে পারি, ওর সাথে H+ যোগ করলে কি হবে, কার্বনিক অ্যাসিড। আবার একই সাথে এই যে ওর সাথে, ওর থেকে আমি একটা H+ সরায়ও নিতে পারি, তাহলে কি হবে, কার্বনেট আয়ন, কি হবে, তাইলে একটা কার্বনেট আয়ন হবে, তাহলে এটা কি হবে, তাহলে একটা কার্বনেট আয়ন হবে, কি বলছি বুঝতে পারছো। তো তার মানে দুইটাই পসিবল, যেহেতু H+ গ্রহণও পসিবল বাট ত্যাগও পসিবল। তো তার মানে এই যে এইটা হচ্ছে আমার একটা উভধর্মী অথবা অ্যামফোপ্রোটিক পদার্থ, এইটা হচ্ছে একটা উভধর্মী অথবা অ্যামফোপ্রোটিক পদার্থ। দেখো বুঝতে পারছো কিনা, এইটুক বুঝা গেছে কিনা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। গুড, ভেরি গুড, ওকে। নেক্সট, অক্সি অম্লের তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশনাটি সঠিক, অক্সি অম্ল, অক্সি অম্লের তীব্রতার ক্ষেত্রে কোন নির্দেশনাটি সঠিক, কুইক বলো, কুইক বলো, কুইক কুইক কুইক। আচ্ছা একজন হচ্ছে একটা কোশ্চেন বলছো ভাইয়া এখানে ইয়া হবে না কেন, সি নাম্বারটা হবে না কেন, সি নাম্বারটা হবে না তার কারণ হচ্ছে বস তুমি এইখানে আর H+ যোগ করতে পারবা না, তুমি এইখানে আর H+ যোগ করতে পারবা না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না, এখানে তুমি একটা H+ যোগ করতে পারবা না, বুঝতে পারছো, এই হলো কাহিনী, আর কিছু না, বলো।
অক্সি অ্যাসিডের তীব্রতা ক্ষেত্রে কোন সাথে, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। This MCQ is very important for your exam, ঠিক আছে? হ্যাঁ, তো হচ্ছে 23 কি বলছো, তোমার হচ্ছে যে 23 এর আনসার দাও, কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি 23 এর আনসার দাও। একজন বলছো ভাইয়া 23 এর 1 বলছো মনে হয়, তাই না? একজন মনে হয় 23 এর 1 বলছো। আচ্ছা, বাকিরা দেখি কি বলে, বাকিরা দেখি কি বলে। হ্যাঁ দেখো স্যার, তোমার এই যে এইগুলা গোলায় ফেলার কিছু নাই, এইগুলা গোলায় ফেলার কিছু নাই, একদমই দেখো অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিডের সময় তুমি মনে রাখবা তোমার হচ্ছে কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি, অক্সি অ্যাসিড গুলোর জন্য কেন্দ্রীয় মৌলের, অক্সি অ্যাসিড গুলোর জন্য কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি, অ্যাসিডটি তত বেশি শক্তিশালী, অ্যাসিডটি তত বেশি শক্তিশালী, অ্যাসিডটি তত বেশি শক্তিশালী। এখানে দেখো আমার এইখানে হচ্ছে তোমার ক্লোরিনের জারণ মান হচ্ছে +5, এইখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3, এইখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে কত তোমার +1। সো তার মানে 5 বেশি, এরপর 3, এরপর 1, সো তার মানে তোমার হচ্ছে যে এই ক্রমটা ঠিক আছে। আবার এইখানে দেখি, দেখো এইখানে হচ্ছে তোমার অর কত, এইটারও +5, অর কত, এইটার হচ্ছে +3, আর এইখানে কত, এইখানে হচ্ছে +4, সো তার মানে ক্রম ঠিক নাই, সো এটা হবে না। এইখানে দেখো, এইখানে হচ্ছে তোমার +3, এইখানে কত, এইখানে হচ্ছে +3, আর এইখানে কত, এইখানে হচ্ছে আমার +1, কিন্তু এখানে কথা আছে, যখন হইতেছে আমার সমান হয়ে যাবে, যখন হইতেছে আমার এই যে তোমার এই তোমার হচ্ছে যে জারণ সংখ্যা সমান হয়ে যাবে, তখন যার আকৃতি ছোট সে বেশি তীব্র। আমার এই দুইটার মধ্যে দেখো H3PO3 এবং HNO2, এদের দুইজনেরই কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সমান, কিন্তু নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়। যেহেতু নাইট্রোজেনের আকার ছোট, সো অ্যাকচুয়ালি নাইট্রোজেন বেশি শক্তিশালী, ফসফরাস না, সো এটাও ভুল। এখানে তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে আমার +3, এইটা হচ্ছে আমার +4, এইটা +1, সো এইটাও রং। সো অ্যাকচুয়ালি কারেক্ট আনসার হচ্ছে 23 এর এ, সো 23 এর এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, অনেকে ভুলভাল আনসার দিছে, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, অনেকে হচ্ছে এটা ভুলভাল আনসার দিছো, তো 23 এর এ হচ্ছে কারেক্ট আনসার, 23 এর এ হইতেছে কারেক্ট আনসার। কি ঠিক আছে? গুড, ভেরি গুড। নেক্সট, 24 নাম্বার, এই আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি? এই আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি? এই আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি? কুইক করো, কুইক কুইক কুইক, এইটার অনুবন্ধী আয়ন কোনটি? এই আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি? কুইক, তাড়াতাড়ি রে বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে। তো দেখো আমরা জানি তোমার এই যে আমার হচ্ছে যে অ্যাসিড মানে কি, তোমার অ্যাসিড মানে হইতেছে, মানে হাতে হাতিতে পত্রে H3PO4 কে এইচ, হ্যাঁ H3PO4 তো বেশি হবে, আরে বেটা বুঝো না কেন, H3PO4, और এইখানে ফসফরাসের জারণ মান কত তোমার হচ্ছে +5, আর হচ্ছে তোমার এই যে HNO2, এইখানে ওর জারণ মান কত, এইখানে ওর জারণ মান হচ্ছে +3, সো অবশ্যই ফসফরাস বেশি হবে।
তো যখন জারণ মান সমান হয়ে যায় তখন নাইট্রোজেন বা মানে যার আকার ছোট তার হচ্ছে শক্তিটা বেশি হয়। কি ঠিক আছে মারিয়া? ওকে, তো এখন দেখো আমরা কি বলছি, অনুবন্ধী ক্ষারক মানে কি H+ ত্যাগ করবে, পরে দাও H+ ত্যাগ, তাহলে কি আসে SO4 2-, সো কই এটা কারেক্ট आंसर কি ঠিক আছে, গুড। নেক্সট, নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক? 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 কুইক বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ 25-এর A, গুড, ভেরি গুড। এইটা পুরো মুখস্থ জিনিস মনে রাখবা। দ্রবণ তাপ মানে দহন তাপ, দহন তাপ সর্বদা ঋণাত্মক। মানে তুমি যদি কোনো কিছুকে পুরাও, তুমি যদি কোনো কিছুকে অক্সিজেনের সাহায্যে পুরাও, তাহলে ডেল এইচ এর মান নেগেটিভ হবে, এটা শিওর। ডেল এইচ এর মান নেগেটিভ কিছু একটা হবে, ডেল এইচ এর মান নেগেটিভ হবে, এটা কি পুরা শিওর, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। নেক্সট, এই দেখো এইটাতে কেপি ও কেসি এর সম্পর্ক কি? কেপি ও কেসি এর সম্পর্ক কি? কুইক। আমরা মনে হয় এরকম কিছু একটা কথা, এই মুহূর্তে এটা আমরা তো এটা করছি অলরেডি, যে হচ্ছে তোমার এইখানে আছে আমার 4, এইখানে আছে আমার 2, সো তার মানে আমার n এর মান হচ্ছে 2 - 4 = -2, সো kp = kc RT টু দি পাওয়ার del n, সো এই যে 26 এর সি आंसर, এটা তো আমরা করছি অলরেডি। তো আমরা হচ্ছে তাহলে পরেরটাতে যাই, নিচের কোনটি তাপ হারি বিক্রিয়া? এটা ইম্পর্টেন্ট। নিচের কোনটি তাপ হারি বিক্রিয়া? নিচের কোনটি তাপ হারি বিক্রিয়া? কোনটি তাপ হারি বিক্রিয়া? কুইক করো রে বাবা। নিচের তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ 27-এ একজন বলছে ভাইয়া 27-এর সি। 27 কি হবে জলদি বলো, 27-এর কি হবে, কুইক বলো। 27 বি, হ্যাঁ দেখো স্যার ব্যাপারটা হচ্ছে আনসার 27-এর সি হবে না, আনসার হবে 27-এর বি। 27-এর সি হবে না, আনসার হবে 27-এর বি। এইটা ডেল এইচ এর ভ্যালু হচ্ছে +180, এটা ডেল এইচ এর ভ্যালু হচ্ছে +180, ঠিক আছে? এইটা হচ্ছে তুমি দেখো বইয়েও আছে থাকবা। হ্যাঁ তোমার হচ্ছে এটা একটা এক্সেপশনাল, নাইট্রোজেন সাথে অক্সিজেনের বিক্রিয়া যে নাইট্রোজেন অক্সিজেন উৎপন্ন হয়, এখানে ডেল এইচ এর মান পজিটিভ হয়, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। নেক্সট, রাসায়নিক বিক্রিয়ায় কখন ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই হয়? রাসায়নিক বিক্রিয়ায় কখন ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই হয়? কুইক বলো, কুইক 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 কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি রে বাবা। হ্যাঁ 28 কি হবে, কুইক বলো, কুইক কুইক। হ্যাঁ উম্মে মৌমি ভাইয়া, ওইটা হচ্ছে একটা স্পেশাল টাইপের বিক্রিয়া, বুঝছো? ওইখানে আসলে দহন হয় না। এই যে একটা সুন্দর কথা বলছে একজন, যে ভাইয়া আমার এইটাও তো একটা দহন বিক্রিয়া, তাইলে এখানে আমার এটা তাহলে পজিটিভ হলো না। দেখো স্যার, আমার নাইট্রোজেন হচ্ছে অদাহ্য, নাইট্রোজেন অদাহ্য, দ্যাটস ওয়াই দিস ইজ নট দহন বিক্রিয়া, দিস ইজ নট দহন বিক্রিয়া, ঠিক আছে? নাইট্রোজেন দাহ্য পদার্থ না, ও কখনো কি হয় না, জ্বলে না, বুঝতে পারছো? এই কারণে দহন বিক্রিয়া না অ্যাকচুয়ালি, এই কারণে এটা তাপ হারি হয়েছে।
তো যে কোশ্চেনটা করছো সে বুঝছো কিনা, যে উম্মে মৌমি আপু তুমি বুঝতে পারছো কিনা আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। সো এরপরে স্যার তোমরা বলো কুইক, এর পরেরটার আনসার দাও, এর পরেরটার আনসার দাও জলদি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও কখন ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই হবে, কখন ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই হবে? আচ্ছা দেখো 28 ডি বলতেছে অনেকে, 28 বি বলছে অনেকে। দেখো আমরা জানি ডেল এইচ সূত্র বুঝতে হবে, ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস পি ডেল ভি, কি ঠিক আছে? আমার যদি ডেল ভি এর মান যদি 0 হয়, মানে আয়তন স্থির, মানে কি আয়তন স্থির মানে আয়তনের কোনো পরিবর্তন নাই, হ্যাঁ তার মানে কি ডেল ভি 0, যদি আমার ডেল ভি 0 হয় তাহলে আমার কি হবে, ডেল এইচ আর ডেল ই ইকুয়াল হবে তখন, কি বুঝতে পারছো? তো তাহলে আনসার হচ্ছে আয়তন স্থির হলে, তোমার আনসার হচ্ছে আয়তন স্থির হলে। এইটুক বুঝছো কিনা স্যার বলো, এইটুক বুঝতে পারছো কিনা স্যার বলো কুইক, কি ঠিক আছে? ডেল এইচ ডেল ই হবে যখন আমরা আয়তন স্থির, তখনই হওয়ার সময়টা, অন্যথায় এটা সম্ভব না, অন্যথায় কি সম্ভব না। ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। নেক্সট, এরপর সামনে আগাই স্যার। জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ কত? এইটা হচ্ছে তোমার ওই যেটাকে কি বলে, যে তোমাদের হয়তো মুখস্থ নাই, এইটা হয়তো অনেকে পারবা না, ঠিক আছে? এটার আনসার হচ্ছে আমি বলে দিচ্ছি। সো এইটা জীবতাত্ত্বিক পিএইচ রেঞ্জ, মানে সাধারণত মানে জীবতাত্ত্বিক বলতে আমাদের জীবের, যে কোনো একটা জীবের পিএইচ কত থাকে, যেমন ধরো আমাদের মানুষের শরীরের রক্তের পিএইচ বা যে কোনো প্রাণীর রক্তের পিএইচ নরমালি এই রেঞ্জের মধ্যে থাকে, বুঝতে পারছো? মানে মোটামুটি নিউট্রালি বলা যায়, হ্যাঁ 7-এর কাছাকাছিই থাকে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, 0.01 মোলার HCl এর পিএইচ এর মান কত? কুইক, এটা আমার খুব পছন্দের একটা এমসিকিউ, এইটা কি আমার খুব পছন্দের একটা এমসিকিউ স্যার, ঠিক আছে? গুড, এটা করে ফেলো, এটা করে ফেলো। এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট এমসিকিউ, এটাই কি, এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট এমসিকিউ, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের আমাদের লাস্ট এমসিকিউ। কুইক কুইক, তাড়াতাড়ি রে বাবা। দেখো একটু বুঝতে পারছো কিনা, এটুকু বুঝতে পারছো কিনা দেখো। দেখো স্যার এই যে এই ইট ইজ এ ভেরি, মানে হচ্ছে কি বলবো, যে হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। কেন এটা ইন্টারেস্টিং, তার কারণটা দেখো। তার কারণটা হলো স্যার, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে আমার হচ্ছে এখানে কি বের করতে বলছে, পিওএইচ নট পিএইচ, আমাকে বের করতে বলছে পিওএইচ নট পিএইচ। এই জায়গায় কট খেয়ে যাবা তুমি, এবং এই জায়গায় অনেকে কট খেয়ে গেছো অলরেডি, অনেকে এই জায়গায় অলরেডি কট খেয়ে গেছো, কট খেয়ে গেছো, ঠিক আছে? তো তার মানে কি হবে, যে আমরা h is equal to minus log h plus, so minus log n into c, n মানে কয়টা h plus দেয় জন্য যৌবনে। সো আমার HCl তো হচ্ছে তোমার একটা দেয়, আর হচ্ছে তোমার গড়মাত্রা কত 0.1, তার মানে এখান থেকে কত চলে আসে, ক্যালকুলেশন করলে দেখবো আমার pH চলে আসে 1। আমরা কি জানি pH plus POH is equal to 14, সো তার মানে সুতরাং POH কি হবে, is equal to 14 minus 1 is equal to 13, সো কারেক্ট आंसर হলো 30 এর সি। সো কারেক্ট आंसर কি, সো কারেক্ট आंसर হলো 30 এর সি, 30 এর সি হলো কারেক্ট आंसर, 30 এর সি হলো কারেক্ট आंसर, ঠিক আছে? দেখো স্যার বুঝছো কিনা,
ওকে, আমাকে জলদি জানাও বুঝছো কিনা। এইটুকু বুঝতে পারছো নাকি স্যার, বলো। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, গুড। তো স্যার দেখো, ওই যে আমি তোমাদেরকে হচ্ছে একটু ইয়াটা দেখাই দেই, ওই যে ওরে কি বলে যে তোমার, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। তোমার হচ্ছে ওই যে অনেকে আমাকে জিজ্ঞেস করো ভাইয়া পরীক্ষা দিব কেমনে, পরীক্ষা দিব কোথায়, অনেকের কোশ্চেন এটা ভাই, পরীক্ষা দিব কোথায়, পরীক্ষা দিব কেমনে। হ্যাঁ, তো তাদের জন্য হচ্ছে আমি একটু দেখাই দেই যে পরীক্ষা আসলে কোথায় তুমি দিতে পারবা। হ্যাঁ, তুমি কোথায় হচ্ছে পরীক্ষা দিতে পারবা, আমি একটু তোমাকে দেখাই দিই দাঁড়াও, যে কেন আসলে পরীক্ষা দেওয়া দরকার। ঠিক আছে, ব্যাপারটা বুঝো, কেন হচ্ছে যে তোমার লাগবে এটা বুঝো কিন্তু আর কি। হ্যাঁ, তো তাকায় দেখো, এটা হচ্ছে আমার ইআই স্ক্রিন। তো এই যে আমার, ধর আমি এমার্জিং স্টাডিতে গেলাম, অ্যাপের মধ্যে ঢুকলাম। তো এখন একটা জিনিস খেয়াল করো যে হচ্ছে অ্যাপের মধ্যে ঢুকার পরই তো কি আসতেছে, তুমি যদি কোর্সের মধ্যে যাও, কোর্সের মধ্যে, তাহলে তাহলে হচ্ছে তুমি সকল ক্লাসগুলো পাবা। আর কন্টেস্টের মধ্যে গেলে তো আমার প্রতি হচ্ছে মঙ্গল আর শুক্রবারে যে কন্টেস্টটা হয়, ওই কন্টেস্টটা হচ্ছে পাবো তুমি যদি কন্টেস্টের মধ্যে যাও। ঠিক আছে, এই দেখো এই যে দেখবা যে কন্টেস্টটা হয় আর কি। ঠিক আছে, লাইভ কন্টেস্ট। ঠিক আছে, তোমার হচ্ছে এক্সাম স্টার্ট হবে কবে, এক্সাম ডেট কবে, কখন শুরু হবে, কখন শুরু হবে, সব বলে দেওয়া আছে। সব কি সব বোঝানো, ধরো যে এটা একটা লাইভ কন্টেস্ট চলতেছে এখন, রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তো চলো যাই ভিতরে ঢুকি। ঠিক আছে, আর ইউ শিওর তুমি হচ্ছে এটা শুরু করবা, তুমি কিন্তু সেকেন্ড চান্স পাবা না। একটা এক্সাম তুমি কেবল একবার দিতে পারবা, তো ইয়াস, কোনো কথা নাই, যা আছে কপালে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে রুলস এন্ড রেগুলেশন গুলো দিয়ে দেওয়া যে কি হবে না হবে। হ্যাঁ, অপ্রত্যাশিত ভাবে বন্ধ যদি হয়ে যায় তাহলে আবার পরীক্ষা দিতে পারবো, আমরা এই সুবিধাও রাখছি তোমাদের জন্য। হ্যাঁ, অনেকে বলতে ভাই পরীক্ষা দেওয়া হয় না, এই হয় না, সেই হয় না, হ্যান তেন। তো চলো প্রথম কোশ্চেন, একটা শূন্যক্রম বিক্রিয়া যদি এই হয়, তাইলে হচ্ছে তোমার ওই যে আমার কতক্ষণ লাগবে, একটা আনসার দেওয়া আছে। ধরো তুমি দিলা কথার কথা 100, নেক্সট। এরপর ধরো হচ্ছে ওই যে তুমি আসলে কি দিলা, ধরো যে তুমি এখানে কি হবে একটা আনসার দিলা, নেক্সট। এরপর ধরো যে তুমি এখানে আরেকটা আনসার দিলা, নেক্সট। কোনটা হচ্ছে সাম্যাবস্থার নিয়ামক নয়, হ্যাঁ কোনটা প্রভাবক, প্রভাবক কখন নিয়ামক না, নেক্সট। এভাবে করে হচ্ছে ধরো তুমি গেলা আর কি। ঠিক আছে, এমনি ধরো তুমি পরীক্ষা টরীক্ষা দিলা। ওকে, তো ধরো তুমি কোন একটা কোশ্চেন পারো না, তুমি কি ধরো এমনি করে সুইচ করতে পারবা। ঠিক আছে, সুইচ করতে পারবা। আবার ধরো তুমি কোনটা আনসার দিয়ে দিছো, ঠিক আছে, তুমি সেটা আবার চেঞ্জও করতে পারবা। তুমি যেটা কি করতে পারবা, আবার চেঞ্জও করতে পারবা। ঠিক আছে, সেইভাবে ধরো তোমার এই যে ধরো তোমার হইতেছে সবগুলো আনসার করার পর যখন সাবমিট করবা, তোমার যে সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পর তোমাকে রেজাল্ট দিবে যে মাম্মা 15-তে 2 পাইছো। কি বলছি, বুঝতে পারছো? এই হলো কাহিনী। আরে ভাই একটা দেখাই কি, ঠিক আছে, এই হলো কাহিনী আর কি, বুঝছো না ব্যাপারটা। ঠিক আছে, তো এই হলো গিয়ে কাহিনী। ওকে, আশা করি তোমাদের বুঝতে পারছো, এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো দেন আমার তো লাইভ কন্টেস্ট গেল, এটা ছাড়াও হইতেছে তোমার তো হইতেছে নরমাল এক্সাম দিতে পারবা, নরমাল টাইমে এক্সাম দিতে পারবা। দেখো এখানে অনেকগুলো এক্সাম দেওয়া আছে, মডেল টেস্ট, বোর্ড এক্সাম, হ্যাঁ কি নাই, প্র্যাকটিস এক্সামও দেওয়া আছে, অনেক কিছু প্র্যাকটিসও করতে হবে, অনেকগুলা প্র্যাকটিস আছে, বুঝছো। দেন আমাদের যে নরমাল যে কোর্সটা আছে, এই কোর্সের ভেতরে ঢুকে তুমি যেমন ধরো আজকে তো তোমাদের কি পড়াইছি ফার্স্ট পেপার, তো ধরো যে তোমার অধ্যায় 4, এই যেমন অধ্যায় 4-এর পর ধরো ক্লাস আছে। ঠিক আছে, এই ধরো সব ধরো তুমি এখানে লাস্ট নিতি, তাহলে যেটা একটা লাইভ ক্লাস আছে, তুমি যাবা, দেখো যে এই যে তোমার একটা একটা লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু আগায় দেই, এই দেখো এটা আগায় দেই, এই দেখো যে লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আমার 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 স্ক্রিনে কি চলতেছে, আমার স্ক্রিনে লাইভ ক্লাস চলতেছে। কি বলছি, বুঝতে পারছো? আমার স্ক্রিনে এখন লাইভ ক্লাস চলতেছে। ওকে, সো এই যে প্রথমটা ধরো আমাদের কে ক্লাস, আমাদের কৌশিক ভাই হচ্ছে ক্লাস নিয়েছে, বুয়েটের আইবি ডিপার্টমেন্টের কৌশিক ভাই। সো হচ্ছে ধরো যে ধরো তোমার যদি আমি একটু আগাই, তুমি দেখবা যে হচ্ছে যে ক্লাসগুলো দেখতে পাবো। ঠিক আছে, কৌশিক ভাই কিন্তু অস্থির ক্লাস নাই, কৌশিক ভাই কিন্তু তোমার হচ্ছে যারা কৌশিক ভাই ক্লাস করছো তারা জানো, ভাই কিন্তু খুব সুন্দর বুঝায়, ক্লাসে খুব সুন্দর মতো বুঝায়, আস্তে আস্তে বুঝায়। ঠিক আছে, তো এই হলো কাহিনী আর কি। তো তার মানে তোমাদের সবই বুঝিয়ে দিলাম কোথায় কি আছে না আছে। হ্যাঁ, রাইট। তো যারা যারা খুঁজে পাচ্ছিল না ক্লাস, আশা করি এখন সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তাহলে স্যার আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ঠিক আছে, তো দেখা হবে আবার নেক্সট ক্লাসে। তো ততদিন বন্ধু স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।